আচ্ছা, গুড ইভিনিং। সুস্মিতা, তুমি একা জয়েন করেছো এখন অবধি, আর তো কেউ জয়েন করেনি। তোমার কোনো ডাউট থাকলে, কোশ্চেন থাকলে বলতে পারো, রিগার্ডিং ইকোনমি হোক বা ইউপিএসসি ডব্লিউবিসিএস রিলেটেড হোক, যে কোনো কোশ্চেন থাকলে যদি থাকে বলো। পুরোটা পড়া হয়নি এখনো। আচ্ছা আচ্ছা, ক্লাস সব কমপ্লিট হয়ে গেছে? ক্লাসে সব কমপ্লিট হয়নি। আচ্ছা, যে অবধি দেখেছো তার ভেতর থেকে কোনো প্রশ্ন থাকলে, জিজ্ঞাসা থাকলে বলতে পারো। ম্যাম, বলছিলাম যে যদি টেস্টটা আরো কিছুদিন পরে করা যেত। টেস্টের ডেট দিয়েছিলাম বোধহয় তোমাদের 15ই মার্চ, মানে সামনের রবিবার দিয়েছিলাম, তাই তো? হ্যাঁ, মানে এই মাসের এন্ডের মানে লাস্ট রবিবার যদি করা যেত। সেটা তোমরা দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। টেস্টের এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নেই যে তোমাকে ওই ডেটেই দিতে হবে। ধরো টেস্টের রেজাল্ট বেরোতে মোটামুটি 7 দিন মতো টাইম থাকে। ধরো আমি যদি 15 তারিখ কোশ্চেন পাঠাই, তোমার যদি মনে হয় তোমার সেই টাইমে ইকোনমি রেডি হয়নি, তুমি দেওয়ার মতো নও, তুমি কোশ্চেনটা খুলবে না, দেখবেও না। তোমার যেদিনকে মনে হবে যে আমি এই দিনকে দেওয়ার মতো হয়েছে, তুমি সেদিনকে দিয়ে কপি পাঠাবে, আমি সেদিনকেও চেক করে দিয়ে দেবো, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। মানে তোমার এটা বলো। এমসিকিউ হবে তো? এমসিকিউ হবে আর ইয়েও হবে, ব্রড কোশ্চেনেরও হবে। আমি দুটো কোশ্চেনই পাঠিয়ে দেবো, দুটোই তোমরা তোমাদের সময় মতো করে দেবে, কারণ তোমরা এখন যথেষ্ট বড় হয়ে গেছো। এরকম নয় যে তোমরা আগে থাকতে কেউ কোশ্চেন দেখে অ্যান্সার দেখে করবে, কারণ এটাতে নিজেদেরকে নিজেদের ঠকানো হয়। কারণ একটা বয়সের পর গিয়ে আমরা অন্যের কাছে বা টিচারের কাছে লায়াবল থাকি না, নিজেদের কাছে লায়াবল থাকি। যে আমি কি করছি সেটা আর কেউ না দেখুক, ভগবান দেখছে, আমি দেখছি। তো সুতরাং দিনের শেষে আমি যদি চিট করি, নিজেকে আলটিমেটলি চিট করবো। আমি টিচারকেও চিট করছি না, অন্যকেও চিট করছি না। তো সুতরাং তোমরা এখন একটা সেই সার্টেন এজে এসছো যেখানে তোমরা নিজেদের ভালো নিজেরা বোঝো। তো আমরা জেনারেলি কোশ্চেন পাঠিয়ে দিবেন। আমিও বাড়িতে যখন সেলফ অ্যানালিসিস করেছি, সেলফ একাই মক টেস্ট দিয়েছি, কোনো কোচিংও জয়েন করিনি, কখনোই কিছু করিনি। তো যার ফলে কি হয়েছে, আমি নিজেই কোশ্চেন প্রিন্ট আউট করে আনতাম, করে যখন গিয়ে আমার মনে হতো এই সাবজেক্টটা রেডি হয়ে গেছে, আমি সেদিনকেই কোশ্চেনটা নিয়ে বসতাম, তার আগে বসতাম না। মোটামুটি সব চ্যাপ্টার যখন পড়া হয়ে যেত, তো তোমাকে আমি গ্রুপে কোশ্চেন দিয়ে দেওয়া হবে। 15 তারিখ হোক, বা যদি একান্তই না হয় কারণ 15 তারিখের মধ্যে, সেক্ষেত্রে 22 তারিখে দিয়ে দিলাম না হয়। কারণ 22 তারিখটা আমি করছিলাম না এই কারণে, বিকজ 22 তারিখটা আমি ব্যস্ত থাকবো, আমাদের বাড়িতে একটু অনুষ্ঠান আছে, তো যার জন্য ওই দিনটা আমি হয়তো সময় মনে করে হয়তো দিতেই পারলাম না কোশ্চেনটা। ওই কারণে আমি 15 তারিখের ডেটটা রেখেছিলাম, যে ধরো কোশ্চেন আমি দিয়ে দিলাম, অবজেক্টিভও থাকবে, ডেসক্রিপটিভও থাকবে। ডেসক্রিপটিভটা থাকে জেনারেলি ধরো কটা, 15-20টা মতো কোশ্চেন, 20টাই থাকে, 20টা মতো কোশ্চেন থাকবে। পার কোশ্চেনে 12, 12.5 বা কোনোটায় 10, কোনোটা 15, এইভাবে করে ভাগ করা থাকে। 10টা যেরকম ইউপিএসসি তে যেরকম থাকে ওই সেম প্যাটার্নে 10টা কোশ্চেন 10 নাম্বারের, 10টা কোশ্চেন 15 নাম্বারের। ইকোনমি থেকেই থাকবে, স্ট্যাটিক কনসেপ্ট থেকেই থাকবে, কোনো রাতারাতি কোনো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু না, যা নোটে আছে যা বইয়ে আছে ওরকমই কোশ্চেন থাকবে। সেটাও তুমি যখন তোমার মনে হবে অ্যান্সার রাইটিং রেডি হয়েছে সেরকম সময় দিলে, সেটা 1 সপ্তাহ পর দিলে, 2 সপ্তাহ পর দিলে, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তোমার যখন রেডি হবে তুমি তখন কোশ্চেন প্রিন্ট আউট করে নেবে, তখনই দেবে, দিয়ে তখন পিডিএফ করে পাঠাবে, তখনও চেক করে দেওয়া হয়। কোনো এরকম না যে 1 সপ্তাহ পরে দিলে চেক করে দেবো না, এরকম কোনো ব্যাপার নেই। ম্যাম, আমি তো ইউপিএসসি দেবো না, আমি শুধু ডব্লিউবিসিএসসি দেবো। ওকে ওকে, তাহলে তুমি শুধু না, তাহলে তাহলে তোমার ডেসক্রিপটিভ এখন অ্যাটেম্প্ট করার দরকার নেই, কারণ সিলেবাস যতদিন না পিএসসি অফিসিয়ালি কিছু বলছে ততদিন অব্দি নিজেদের ধরে নেওয়ার কোনো মানে হয় না, যেহেতু আপাতত পোস্টপোন করে রাখা হয়েছে। ডব্লিউবিসিএস হলে শুধু এমসিকিউ এরটাই দেবে, ডব্লিউবিসিএস হলে শুধু এমসিকিউ এর যে মক টেস্টটা থাকবে ওটাই দেবে, অ্যান্সার রাইটিং এটা সলভ করতে হবে না। ঠিক আছে ম্যাম। ঠিক আছে, আচ্ছা। অপর্ণা, কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। হ্যাঁ দিদি। বল। দিদি, জিওগ্রাফিটা যে কমপ্লিট হয়েছে, তো ওটার কি মক টেস্ট নেওয়া হবে? হ্যাঁ, আমি বোধহয় লাস্ট ক্লাসে বোধহয় একটা বলেও ছিলাম, তোমরা বললে আমি কোশ্চেন পাঠিয়ে দিতে পারি, কোশ্চেন আমার কাছে অ্যাভেলেবেল থাকে। জাস্ট ওই গ্রুপটাতে একটা এসএমএস করে বলবে যে দিদি জিওগ্রাফি পড়া রেডি হয়ে গেছে, মক টেস্টের কোশ্চেন পাঠিয়ে দাও, আমি পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, আমার কাছে কোশ্চেন অ্যাভেলেবেল থাকে। আমাকে যেদিন দেবে আমাকে 1 সপ্তাহ আগে মেসেজ করে দেবে, আমি নেক্সট সানডেতে দেখে পাঠিয়ে দেবো কোশ্চেন। তোমাদের পড়ার উপর ডিপেন্ড করে। হ্যাঁ বলো। আর পলিটাও ওই একই ভাবে করবো? হ্যাঁ, পলিটির বোধহয় আমি ডেট বলেও ছিলাম, বোধহয় কত মার্চের শেষের দিকে, বোধহয় মার্চের 28 তারিখ বা সামথিং বলেছিলাম, বোধহয় 22-এর পর বোধহয় 29 তারিখ একটা রবিবার আছে, বোধহয় ওরকম ডেটই বলেছিলাম পলিটিরও। দেখবে লাস্টের দিকের যে রেকর্ডেড ক্লাসগুলো দিয়েছি শেষের দুদিনে, ওইখানে আমি ডেট বলেছিলাম। আজকেও তোমাদের পলিটির একটা ক্লাস রেকর্ড করেছি, ওটা আমার এডিট হয়নি এখনো, রাতে আমি এডিট করে নিয়ে আমি আপলোড হয়ে গেলে সকালে সেন্ড করে দেবো। ওই পলিটিক্যাল ডায়নামিক্স এর চ্যাপ্টার গুলো আজকে রেকর্ড করেছিলাম। ওকে দিদি।
দিদি বলছি বলো। আমাদের জিওগ্রাফি, পলিটি, হিস্ট্রি আর ইকোনমিটা কমপ্লিট হয়ে গেছে, হুম হুম। তারপর এনভায়রনমেন্ট চলছে, এরপর সায়েন্স অ্যান্ড টেকটা হয়ে গেলে কি মানে পুরো অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে কি না, ইউপিএসসির জন্য একটু তো? বাকি থাকবে, আর্ট অ্যান্ড কালচারটা বাকি, প্রিলিমস এর জন্য আর্ট অ্যান্ড কালচার রয়েছে। ও নিতিন সিংহানিয়া যে আর্ট অ্যান্ড কালচারটা ওটা বাকি আছে। এমনি ব্রড যে সাবজেক্ট সেটা হয়ে গেছে, বেশিরভাগই হয়ে গেছে। আর্ট অ্যান্ড কালচার 10%, মানে তোমাদের এই সায়েন্স অ্যান্ড টেক 10% আর আর্ট অ্যান্ড কালচার 10%। এনভায়রনমেন্ট কমপ্লিট হয়ে গেলে 80% সিলেবাস কমপ্লিট। ঠিক আছে, এনভায়রনমেন্ট কমপ্লিট হয়ে গেলে 80% সিলেবাস কমপ্লিট। সায়েন্স অ্যান্ড টেক থেকে 10% কোশ্চেন থাকে, আর হচ্ছে আর্ট অ্যান্ড কালচার থেকে 10%, আমি বেশিই বললাম, এতও থাকে না, 3টে 4টে 5টা কোশ্চেন থাকে, তাও না পারার মতোই অবস্থায় থাকে যা কোশ্চেন গুলোর আজকাল দিনকাল যা কোশ্চেন দিচ্ছে আর্ট অ্যান্ড কালচার থেকে। তো সেই হিসেবে ওভারঅল বলতে পারো 15%, দুটো মিলিয়ে 15% মতো তোমাদের পেপার এখনো 26-এর প্রিলিমসের আগে বাকি। তাও তোমাদের এটা কি মার্চ এপ্রিল, এপ্রিল মাস তো, এপ্রিলের মধ্যে তোমাদের এনভায়রনমেন্ট হয়ে যাবে। আর সায়েন্স অ্যান্ড টেকে স্ট্যাটিকের সেরকম কিছু নেই, সায়েন্স অ্যান্ড টেক যদি পিটি 365 পড়ে যাও এমনিই হয়ে যাবে। ইভেন আর্ট অ্যান্ড কালচারও তাই, দেখবে খেয়াল করে কোশ্চেন গুলো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেডই আসে, নিউজে যেগুলো রয়েছে সেই রিলেটেডই কোশ্চেন আসছে। ঠিক আছে, তো কারেন্ট অ্যাফেয়ার্স এর পিটি 365 এর উপরেই মেন ফোকাস রেখে পড়ো, তাহলেই হবে, ওটা জাস্ট মুখস্থ করলেই হবে। আর্ট অ্যান্ড কালচার, সায়েন্স অ্যান্ড টেক এগুলো যে কারেন্ট অ্যাফেয়ার্স এর লাস্ট 1 বছরে যে আপডেট গুলো এসছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলোই ওপর ফোকাস রেখে তুমি 26-এ বসবে পরীক্ষা, তাই তো? ফর্ম ফিল আপ করেছো? হ্যাঁ দিদি, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা কি ফার্স্ট অ্যাটেম্প্ট হবে? হ্যাঁ ফার্স্ট অ্যাটেম্প। আচ্ছা ঠিক আছে, এমনি বাকি যা পড়ে ফেলেছো সেগুলো রিভিশন করো, আর তার সাথে যেটা হয়নি, দেখো একটা জিনিস, লাস্ট 1 মাসে নতুন কিছু পড়ে না কিছু করা যায় না, নতুন কিছু পড়া মানে খুব বোকামো, তাহলে ওটা যেটুকু বা হয়েছে সেটাও নষ্ট হয়। কারণ লাস্ট যে মে মাসটা, ওই মে মাসটা সম্পূর্ণ রিভিশনের জন্য। আর স্ট্যাটিক এখন আর কিচ্ছু পড়বে না, স্ট্যাটিক যেটুকু এনভায়রনমেন্টের ক্লাস যেটুকু দেখছো দেখছো, আর তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স পিটি 365 পড়ো, ইকোনমি, পলিটি, তারপর এনভায়রনমেন্ট, সায়েন্স অ্যান্ড টেক, আর্ট অ্যান্ড কালচার, এগুলোর যত পিটি 365 গুলো বেরিয়েছে সেইগুলো মুখস্থ করে নাও। যদি থ্রু আউট দ্য ইয়ার পড়ে থাকো ভালো, যদি থ্রু আউট দ্য ইয়ার না পড়া থাকে এখন এই মুহূর্তে পিটি 365ই পড়তে হবে। ঠিক আছে, সেটাই করো। আর তার সাথে স্ট্যাটিক যেটুকু রেডি হয়ে গেছে, সেই 80% যেটা রেডি হয়ে গেছে 80% এর উপর ফোকাস রাখো। কোশ্চেন যদি সলভেবল হয় তাহলে ওখান থেকেই আসবে, ওখান থেকেই আসবে। যেগুলো হয়নি সেখান থেকে এখন র্যান্ডাম কোশ্চেন সেরকম ভাবে আসবে না, যেটুকু আসবে সেটা স্কিপ করলেও তোমার এমন কিছু যায় আসবে না। 100তে 200তে 100 পেতে হবে, 200তে 100 পেলে 5 নাম্বার। জেনারেলদের জন্য 100 যদি ওপরে থাকে, তাও আমি অনেক বেশি বলছি, এত লাগেও না। 80, এখন তো 90-95 এর ওপরে কাটা খুব একটা যায় না, তবু আমি অন অ্যান অ্যাভারেজ 100 ধরলাম। তো 50% কোশ্চেন যদি সঠিক হয়, নেট কারেক্ট হয়, নেট কারেক্ট যদি হয়, তাহলেও 5 নাম্বার উঠে যাবে, কোনো অসুবিধা নেই। তো যার জন্য এখন মেন যেটা হয়ে গেছে যেগুলো, সেগুলোতে রিভিশন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভিং, কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন করা। কারেন্ট অ্যাফেয়ার্সটাই এখন মেজর যেহেতু আসছে, মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে রিলেটেড, স্ট্যাটিক বাট কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে রিলেটেড, সেইভাবে করে পড়তে হবে। স্পেশালি সায়েন্স অ্যান্ড টেক, ইকোনমি, পলিটি, এনভায়রনমেন্ট, এই 4টে সাবজেক্টের কারেন্ট অ্যাফেয়ার্স সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়, এখান থেকে কোশ্চেন সবচেয়ে বেশি আসে। ঠিক আছে, ইকোনমি, পলিটি, সায়েন্স অ্যান্ড টেক আর হচ্ছে এনভায়রনমেন্ট, এই 4টে কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই ভালো করে পড়বে। ঠিক আছে, দিদি বলছি মান্থলি ম্যাগাজিন যেটা হয় সেইটা মানে ফলো করছিলাম, তো পিটি 365 ওটা আবার মানে আর সেই ডেইলি যে নিউজ পেপার অ্যানালিসিস হয় ওইটা ফলো করি। তাহলে আর লাগবে না, তাহলে আর পিটির দরকার নেই। যদি কেউ রেগুলার বেসিসে ডেলি করে আর মান্থলি করে, তাহলে তার পিটি লাগে না। পিটি হচ্ছে যারা সারা বছর করে উঠতে পারেনি তাদের জন্য। তুমি যদি সারা বছর মান্থলি করে থাকো, ডেলি অ্যানালিসিস করে থাকো, তোমার পিটি আর লাগবে না, যা করেছো ওটাতেই স্টিক করে থাকো, ওটাই রিভিশন করো, নতুন সোর্স কিচ্ছু বাড়াবে না। মান্থলিটা হয়নি, আমার সারা বছরের মান্থলি ম্যাগাজিনটা কমপ্লিট হয়নি ওইটা। আমি আচ্ছা স্ট্যাটিকটার উপর বেশি ফোকাস করছিলাম, তো কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে এখন বেশ সমস্যা হচ্ছে যে ওইটা কি করলে হয়, মানে কোনটা করলে সলিউশনটা ভালো হবে। তুমি দেখো, প্রথমত সমস্যাটা হয় কি, যে মান্থলি ম্যাগাজিনটা রয়েছে ওটা প্রিলিমস প্লাস মেন্স দুটো মেলানো, ভিশনের প্রিলিমস এরটা মেন্স এরটা একসাথে করে থাকে মান্থলিটা। এবার যার জন্য ওখান থেকে মানে ভাগ করে নিয়ে যে এইটুকু প্রিলিমস এর এইটুকু মেন্স এর, সেইভাবে যদি কেউ থ্রু আউট দ্য ইয়ার ভালো করে পড়াশোনা করে থাকে মান্থলি ম্যাগাজিনে, সেখান থেকে প্রপার নোট বানিয়ে থাকে যে এইটুকু প্রিলিমস এইটুকু মেন্স, নোট না বানাও, অ্যাটলিস্ট ওই নোটের প্রিন্টেড মেটেরিয়ালটার মধ্যেই যদি এটা পি এটা এম এভাবে করে লিখে লিখে রাখো, এবং বছরের শেষে শুধু পি গুলোই রিভিশন করতে পারো। যদি সেই অবধি তোমার করা থাকে তাহলে ওখানে স্টিক করো, যদি সেই অবধি না থাকে, বা ধরো তোমার যদি এরকম স্ক্যাটার্ড করে হয়ে থাকে যে না অনেক বেশিরভাগটাই আমার বাদ চলে গেছে, এটাও হয়নি ওটাও হয়নি, এরকম অবস্থায় যদি থাকে, তাহলে এখন এরকম অবস্থায় রয়েছে, তাহলে তাহলে মান্থলির ওপর ভরসা করাটা বোকামো হয়ে যাবে। তুমি সিম্পলি 4টে পিটি প্রিন্ট করে নাও, ইকোনমি, পলিটি, এনভায়রনমেন্ট, সায়েন্স অ্যান্ড টেক, ব্যাস, আর কিছু না। এই 4টে পিটি, এই 4টে পিটির থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন আসে।
বাকিগুলো তুমি এই মোমেন্টে করে উঠতে পারবে না। এখন আপাতত এই 4টে পিটি প্রিন্ট করে 4টে পিটি পড়তে থাকো। ওইটা কি অনলাইনে পেয়ে যাবো? পিটি 365 মানে এইভাবে লিখলে মানে পাওয়া যায় নাকি? কেন আমি গ্রুপে, আমি টেলিগ্রামে পাঠিয়েছিলাম, দাঁড়াও আমি পাঠিয়ে দিচ্ছি সব। আমি অনেকদিন আগে 1 মাস আগেই পাঠিয়ে রেখেছিলাম বোধহয় ফরওয়ার্ড। এক বছরের মানে 365 মানে পুরো এক বছরের 1 বছরেরটা এখনো বেরোয়নি, এটা এপ্রিল 2025 থেকে নভেম্বর 2025 অব্দি রয়েছে, ঠিক আছে? দাঁড়াও সিলেক্ট, আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। কিভাবে পাঠাবো? ফরওয়ার্ড, জাস্ট আ সেকেন্ড। আচ্ছা এটা কি সিলেক্ট হয়ে গেছে, এখানে যাব, ফরওয়ার্ডের অপশন দিচ্ছে না কেন, পাচ্ছি না খুঁজে, দাঁড়াও, আসছে না এখানটা। ও আচ্ছা আচ্ছা, নিচে রয়েছে ফরওয়ার্ডের। দেখো গ্রুপে আমি পাঠিয়ে দিয়েছি। এগুলোতে এপ্রিল 2025 থেকে নভেম্বর 2025 অব্দি রয়েছে, ঠিক আছে? এপ্রিল থেকে নভেম্বর 2025 অব্দি রয়েছে। ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, মেতে তো পরীক্ষা হবে না, তো 5 মাস। এখানে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, 8 মাস আছে এখানে। 8 মাস আছে, আর 5 মাসেরটা আবার বেরোবে পার্ট 1 পার্ট 2 করে। ভিশন আইএস এর ওয়েবসাইটেই পাবে, যেখান থেকে মান্থলি ম্যাগাজিন গুলো ডাউনলোড করো ভিশনের, ওই একই জায়গা থেকে পিটিটাও ওখানেই পাবে। ওই ফ্রি রিসোর্সের কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেই পিটি পেয়ে যাবে। ওখানে এখনো আপডেটেডটা বেরোয়নি, আপডেটেড পার্ট 1 আপডেটেড পার্ট 2 এভাবে দুবার করে বার করে, ওটা বোধহয় এখনো বেরোয়নি। ওটা হয়তো এই মাসের শেষের দিকে, এটা কি পার্ট 1টা এই মাসের শেষে বেরিয়ে যাবে, কারণ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অব্দি ওরা একটা বার করে, আর মার্চ এপ্রিলের জন্য আর একটা আলাদা বার করে। 15ই মে অব্দি বোধহয় কারেন্ট অ্যাফেয়ার্স কভার করে, মানে প্রিলিমস এর 15 দিন আগে অব্দি কারেন্ট অ্যাফেয়ার্স কভার করে বোধহয়, খুব সম্ভবত, আমার এক্সাক্ট খেয়াল নেই এখন নতুন কিছু নিয়ম হয়েছে কিনা, কারণ আমি লাস্ট 2024-এ অ্যাটেম্প দিয়েছিলাম, তো যার জন্য এখন এটা আমার খেয়াল নেই। বাট মোটামুটি ওই এপ্রিল অব্দি কারেন্ট অ্যাফেয়ার্স কভার করবে, করে তারপরে ওটা আবার মে মাসের দিকে বেরোয়। লাস্টের 2 মাস যদি বাদ দিয়ে দাও তাও ঠিক আছে, কারণ লাস্ট 2 মাসে নতুন কিছু পড়ে এমন কিছু করাও যায় না, বেকার পড়া, সময় নষ্ট। পুরোনো যা পড়েছো সেটাই রিভিশন করো। রিভিশন ইজ দ্য কি, আমি আবারও বলে দিচ্ছি, বহু অ্যাটেম্প্ট দেওয়ার পরে, ফেল করার পরে আমি একটা জিনিস রিয়ালাইজ করেছি, এবং আমি এটা বহুবার ভিডিওতে বলেছি, রিভিশন যদি ঠিক মতো না হয়, তুমি 1000টা নোট পড়ে নাও, 1000 জিনিস করে নাও, পাস করবে না। রিভিশন মানে চোখ বন্ধ করে বলতে পারা, যখন কেউ জিজ্ঞাসা করবে অ্যান্সারটা দিতে পারা, ওটাকে রিভিশন বলে, যেটাকে অ্যাক্টিভ রিকলের মাধ্যমে করতে হয়। আমি অনেকবার ইউটিউবের ভিডিওতেও আলোচনা করেছি, তোমাদের ক্লাসেও আলোচনা করেছি। অ্যাক্টিভ রিকল করা মানে ওই প্যাসিভ রিকল নয়, যে বই খুলে দেখে দেখে রিডিং পড়ছি, এরকমটা নয়। যখন বই বন্ধ করে আমাকে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো, ওটা আমার রিভিশন। আমি তখন বলতে পারবো যে হ্যাঁ আমার রিভিশন হয়েছে। সেই লেভেলের রিভিশন যদি হয়, প্লাস মক টেস্ট দিতে হবে অন্তত 20-30টা 40টা মক টেস্ট দিতে হবে মিনিমাম। যারা টপ করে বা পাস করেছে তারা তো বলে 80-90টাও মক টেস্ট দেয়, বাট আমি অতও ধরলাম না, বাট মিনিমাম 30টা মক টেস্ট সবাইকে দিতে হয়। তার সাথে বিগত 10-12 বছর 15 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একদম ঠোঁটস্থ থাকতে হবে, ঠিক আছে? এই লেভেলে হলে পরে, এবং মক টেস্টে মোটামুটি 80 থেকে 100-র মধ্যে মার্কস থাকতে হয় মক টেস্টে। ফুল মক টেস্ট যেগুলো হয়, মানে যেটা সব সাবজেক্ট মেলানো থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, সেই রকম যে ভিশনের বা যে কোনো কোচিং ইনস্টিটিউটে, দিল্লিতে প্রচুর কোচিং ইনস্টিটিউটের মক টেস্ট ফ্রিতেই, পিডিএফ এ তো ইউটিউবে পাওয়াই যায়, গুগলে তো ফ্রিতেই পাওয়া যায়। আর যদি একান্তই বাড়িতে আনতে চাও, বুকনেট.in আছে, বুকনেট.in ওয়েবসাইট থেকে বাড়িতে হোম ডেলিভারি করাতে পারো। অ্যামাজনেও হয়তো পাওয়া যায়, বাট কতটা ভালো হয় আমি জানি না। আমি বুকনেট.in থেকে আনিয়েছি, জানি ভালোই হয়ে থাকে। ওরা ওই ভিশন আইএস এর 35টা মক টেস্টকে প্রিন্ট আউট করে ওরা সেল করে থাকে, তো সেগুলোও আনাতে পারো, সেগুলো বাড়িতে সলভ করা। প্লাস সিস্যাট, ওটা একটা মেজর জায়গা, ওটা যদি রেডি না হয় তাহলে অ্যাটেম্প্ট দিতে দেওয়ার কোনো মানে হয় না, তাহলে বেকার অ্যাটেম্প্ট নষ্ট হয়। সিস্যাট রেডি থাকতে লাগে, সিস্যাটে মিনিমাম 67 পেতে হবে, তো সেখানে 70-75 মতো মার্কস আসতেই হবে। সিস্যাট মক টেস্টে যদি ওভারঅল ধরো তুমি 10টা মক টেস্ট দিলে, যদি 70-এর ওপর মার্কস থাকে, 70-75-এর ওপর মার্কস থাকে, তার মানে হ্যাঁ আমি সেফ জোনে আছি, আমি পাস করবো, এই একটা আশা করা যায়। তো এইরকম স্থিতি যখন থাকে তবেই অ্যাটেম্পটে বসা উচিত। আদারওয়াইজ আমার দেখা বহু ভালো ভালো আচ্ছা খাসা ছেলে মেয়ে রয়েছে যারা উইথ প্রিপারেশন, খুব ভালো প্রিপারেশনের সাথে বসেছে, বাট পাস করেনি। যার ভেতর আমার ব্যাচেরই একটি স্টুডেন্ট, মাধবী চক্রবর্তী, তোমরা দেখো হয়তো যারা টু ডু লিস্ট গ্রুপটাতে রয়েছে, ও প্রত্যেক দিনের যে পড়াগুলো সেগুলোর ছবি তুলে পাঠায়। তো আমার কাছে 2023-এর ব্যাচ থেকে পড়ে, 23-24-এর ব্যাচে পড়তো, 2 বছর পড়েছে। তো তারপর ও 24-এর অ্যাটেম্পটও দিয়েছে, 25-এর অ্যাটেম্পটও দিয়েছে, 24-এও হয়নি, 25-এও হয়নি, সব একটু একটুর জন্য হয়নি, কিন্তু
একটু একটুর জন্য, কিন্তু ও কিন্তু অত্যন্ত পড়াশোনায় ভালো এবং অত্যন্ত স্টুডিয়াস একটি মেয়ে, সারাদিন পড়াশোনা করে, দিনে 12-14 ঘন্টা ওর কাছে কোনো ব্যাপারই না, ও অত্যন্ত পড়াশোনায় ভালো, জুলজিতে মাস্টার্স করা। কিন্তু সেই রকম মেয়েও দুবার করে অ্যাটেম্পটে ফেল করে গেছে বিকজ অফ দ্য রিভিশন। আমরা মনে করছি আমাদের হয়তো পড়া হয়েছে, বাট অ্যাকচুয়ালি আমাদের হয়নি। আমি নিজে 5টা অ্যাটেম্প দিয়ে এটা রিয়েলাইজ করেছি যে আমরা মনে করি আমরা পড়েছি, বাট ম্যাচুরিটি তখনই আসে যখন আমরা নিজেদের ভুলগুলোকে রেকটিফাই করে বুঝতে শিখি যে আমরা যা করছি দ্যাট ইজ নট এনাফ, আমরা যেটুকু পড়ছি সেটা যথেষ্ট নয়, আমাদের আরো পড়া উচিত, আমাদের আরো রিভিশন করা উচিত, আমাদের আরো বেটার কিছু করা, ভালোভাবে মক টেস্টের মার্কস, এবং যতক্ষণ না অ্যাসিউরিটি আসছে, মক টেস্ট দেওয়াটা কেন, টু এনশিওর যে আমি ভালো জায়গায় আছি, আমি পাস করব, আমার বসা উচিত। মক টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ার সলভ করলে নিজের স্থিতিটা বোঝা যায় যে আমি অ্যাকচুয়ালি কোথায় আছি। এবং ওটা কিভাবে সলভ করতে হয়, প্রিন্ট করে নিয়ে, পিডিএফটা প্রিন্ট করে নিয়ে, যেরকম তোমাদের পাঠাই সাবজেক্ট ওয়াইজ ওভাবে নয়, ওটা বাড়িতে প্র্যাকটিস করার জন্য, যে আমার একটা চ্যাপ্টার পড়া হয়েছে, এবার এই চ্যাপ্টার থেকে কোশ্চেন সলভ করছি, দ্যাট ইজ আলাদা পদ্ধতি। বাট প্রিভিয়াস ইয়ার, বিগত 10 বছরের প্রিভিয়াস ইয়ারকে কোশ্চেনের ফরম্যাটে প্রিন্ট আউট করে নিয়ে আসো, পিডিএফটাকে ধরে দোকান থেকে প্রিন্ট করে নাও, বা যদি প্রিন্ট করার অত মনে হয় যে বেকার পয়সা নষ্ট করে লাভ নেই, ফোনে পিডিএফ খুলে নাও, একটা ওএমআর শিট প্রিন্ট করে নাও, ওএমআর শিটে টিক দিয়ে নাও, ব্যাস মিটে গেল, কোশ্চেন ফোন থেকে দেখো আর ওখানে ওএমআর ফিল আপ করো, করে এবার যে অফিসিয়াল অ্যান্সার কি থাকে, অফিসিয়াল অ্যান্সার কি থেকে মেলাও, কিরকম মার্কস আসছে দেখো, 100-র উপর আসছে কিনা, 100-র উপর ছেড়ে দাও, 80 থেকে 100-র মধ্যে আসছে কিনা, 80 থেকে 100-র মধ্যে যখন আসবে তখন অ্যাটেম্পটে বসা উচিত। যদি মনে হয় যে এরকম 50, 60, 40, 40 হলে তো ছেড়েই দাও, সবের গল্পই নেই, বাট মোটামুটি 60-70-এর মধ্যে থাকলেও রিস্ক হয়ে যায়। 60-70, আমি নিজেই 60-70-এর মধ্যে কত পেয়েছি, বাট তারপরেও তো প্রিলিমস পাস হয়নি, ঠিক আছে, 60-70-80 পাওয়া, ইভেন আমার প্রথম দিকের মক টেস্টে আমি 120-ও পেয়েছি, 120 পেয়েও পাস হয়নি, তার কারণ হচ্ছে ওখানে গিয়ে স্ট্র্যাটেজি একরকম, মক টেস্টের স্ট্র্যাটেজি আর এক রকম, ঠিক আছে। তো যার জন্য সবকিছু ভাবনা চিন্তা করে ফুল রেডি হলে তবেই অ্যাটেম্পটে বসবে, স্পেশালি যারা জেনারেল এবং যাদের হাতে মাত্র 6টা অ্যাটেম্পট এবং বয়স আছে, 21-22 বছর, 23 বছর বয়স, এবং হাতে এখনো তোমার হাতে বয়স আছে। আদারওয়াইজ ওই আমার মতো, আমার যেরকম এখন একটাই অ্যাটেম্পট আছে, কিন্তু 32 বছর না হলে আমি দেবো না, আমি ওটা একদম লাস্ট অ্যাটেম্পটে গিয়ে দেবো, যখন আমার 32 হবে 2028 সালে, আমি তখনই দেবো। ওই বছরও শেষ হবে, অ্যাটেম্পটও শেষ হবে, যাতে পরে গিল্ট ফিলিং না থাকে যে আমার অ্যাটেম্পট শেষ হয়ে গেছে বাট বয়স ছিল। যার জন্য আমি আর 24-এর পর আর অ্যাটেম্পটই দিচ্ছি না, দেবো না, লাস্ট অ্যাটেম্পট লাস্ট বয়সে গিয়েই দেবো, যাতে আমার আর সেই গিল্ট ফিলিং না থাকে, যে যদি তারপর ভাগ্যে থাকে, মানে যদি হয় তারপরে বুঝবো ওটা ভাগ্যে ছিল লাস্ট অ্যাটেম্পটে, যদি না থাকে তাহলে ভাগ্যে ছিল না। তো শেষ অবধি লড়ে যাওয়াটা আমাদের হাতে আছে, বাট তার জন্য একটু বুদ্ধি করে স্ট্র্যাটেজিতে চলতে হবে, কারণ আমার সময় এগুলো বলার কেউ ছিল না, আমি অনেক বোকামো করে, আমাকে গাইড করার কেউ ছিল না বলে আমি বোকামো করে প্রচুর অ্যাটেম্প নষ্ট করেছি, প্রিপারেশন ছাড়াই তাড়াহুড়া করেছি এক্সামে বসার জন্য। কারণ আমি তো প্রত্যেকদিন বহু স্টুডেন্টের সাথে ডিল করি, হোয়াটসঅ্যাপে আমাদের পার ডে 100-র ওপর মেসেজ আসে স্টুডেন্টদেরই, ব্যাচে ভর্তি হতে চাই, ইউপিএসসি দিতে চাই, ডাব্লিউবিসিএস দিতে চাই, কি করব বলুন, এই করব। তার ভেতর কিছু স্টুডেন্ট থাকে পার্টিকুলারলি, কয়েকজন মেসেজ করে, ফোন করে, এরকম আগের দিনই একটা ছেলে বা মেয়ে, আমার খেয়াল নেই, মেসেজ করেছে যে আমি এবছরের ফর্ম ফিল আপ করেছি, এখন ব্যাচে ভর্তি হবে, তাড়াহুড়া করে আমাকে বলছে ব্যাচে ভর্তি হবো কেন, 2026-এর ফর্ম ফিল আপ করেছি, এক্সামে বসবো। আমি বলছি আপনি 2 বছরের ফাউন্ডেশন কোর্স আপনি 2 মাসে কি করবেন, আর আমরা এভাবে পড়াই না, আমাদের 2 বছরের ফাউন্ডেশন কোর্স। আমি ইউপিএসসি সিলেবাস এত সহজ বলে মনে হয়, যে পড়াচ্ছে সে নিজে এতবার চেষ্টা করে পাশ করতে পারলো না, আর এরকম রাতারাতি ভাবে 2 মাসে সিলেবাস 2 মাসে কভার করে দিয়ে, এবং জিজ্ঞেস করছি সিলেবাসই ঠিক মতো জানে না, বলছে কি আছে ইউপিএসসি তে, মানে না জেনে ফর্ম ফিল আপ করে ফেলেছে, যেটা আমি নিজে করেছি 2018 সালে। 18 সালে আমিও করেছি, সবে প্রিপারেশন শুরু করেছি এবং 18তেই ফর্ম ফিল আপ করে প্রথম অ্যাটেম্প দিয়ে দিয়েছি। তো যার জন্য কখনো এটা করবে না, যখন প্রিপারেশন ঠিক হবে যে হ্যাঁ আমি কনফার্ম যে এবার আমি পাস করবই, এবং আমি, আর হ্যাঁ এটা কারা করতে পারে, যেমন তোমাদের ব্যাচেই আছে পৌলমী বলে, ওকে যেমন আমি বলেইছিলাম, কারণ ওর হাতে আর বয়সই নেই, ওর হাতে বয়স নেই, ওর এই 28-29 বছর বোধহয় বয়স হবে, কারণ ও আর দিতেই পারবে দুটো কি একটা অ্যাটেম্প। তো সেই রকম ক্ষেত্রে অ্যাটেম্প বেকার ফেলে নষ্ট করার কোনো মানে হয় না, সেক্ষেত্রে অবশ্যই ফর্ম ফিল আপ করবে, সেক্ষেত্রে পরীক্ষাতেও বসবে। যদি মনে হয় যে বয়স আছে আমার হাতে কম, অ্যাটেম্পটও আমার হাতে কমই আছে, তো সেক্ষেত্রে আর আমার কিছু করার নেই, আমাকে ফিল আপও করতে হবে, বসতেও হবে, বাট যদি আমার হাতে বয়স থাকে তাহলে আমি অ্যাটেম্প নষ্ট করবো না, ঠিক আছে। আর যেগুলো বললাম প্রত্যেকটা জিনিস রেডি হতে হবে, সিস্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সিস্যাট রেডি না করে শুধু জিএস রেডি করে গিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে, সিস্যাট খুব ভালো রেডি হতে হবে, কম্প্রিহেনশন হোক, ম্যাথ রিজনিং হোক, এগুলো রেডি করে তারপরে গিয়ে বসতে হবে। আর স্পেশালি বসা তো অনেক পরে, বাট মক টেস্ট আগে দিতে হবে, ঠিক আছে, বোঝা গেছে। হ্যাঁ দিদি। হ্যাঁ, বাড়িতে মক টেস্ট দাও, মার্কস কেমন কি আসে সেইটা বুঝে তারপর ডিসিশন নাও। ফর্ম ফিল আপ করেছো খুব ভালো কথা, বাট এক্সামে বসবে কি বসবে না সেটা একদম লাস্ট 2-3 দিনে ডিসাইড করবে, লাস্ট 2-3 দিনে, যে হ্যাঁ আমার এই মোমেন্টে আমি এই স্টেটে রয়েছি, আমি দিতে যাব কি যাব না সেটা পরে ডিসাইড করবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা রেকর্ডিং পেয়ে যাবো তো? রেকর্ড হচ্ছে। হ্যাঁ, বলো আর কার কি কোশ্চেন আছে বাকিদের।
আচ্ছা, বিকাশ তুমি বোধহয় নতুন জয়েন করেছো, আমাকে একটু বলবে, একটু তোমার সাথে বোধহয় ইন্ট্রোডাক্টরি ক্লাসে কথা হয়নি। যদি তোমার কোনো ডাউট থাকে, যেহেতু তোমার ফার্স্ট ক্লাস বলতে পারো, ইন্ট্রোডাক্টরি ক্লাসেও ছিলে না, এর আগে ডাউট ক্লিয়ারিং ক্লাসেও ছিলে না কখনো, যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, জিজ্ঞেস করে নিতে পারো, ঠিক আছে? আর বলার সময় মাইকটা নিচে যে মাইক সাইনটা আছে ওটা অন করে নেবে, মিউট আছে এখন সবারটাই, কথা বলার আগে মিউটটা অফ করে নেবে। আচ্ছা, শ্রাবণী কিছু বলতে যাচ্ছিলে, বলো। হ্যাঁ দিদি, বল। দিদি বললাম এই যে আমাদের যে মানে আমি যে 2026-এর জানুয়ারি ব্যাচের আবার নতুন করে পড়া শুরু করছি তোমার কাছে। তো আমাদের তো যে ইকোনমি শেষ করলে তুমি, তো এইখানে মানে আমি যে বইটা আর কি কিনছিলাম ইকোনমির, যে নিতিন সিংহানিয়া স্যারের যেটা বাংলা ভার্সন। বাংলা। হ্যাঁ হ্যাঁ দিদি, মানে এইখানে হচ্ছে মানে এই বইতে সিলেবাসের মধ্যে টোটাল হচ্ছে ইউনিট আছে 27টা। আচ্ছা। হ্যাঁ, তো এইবার মানে আমি তোমার ক্লাসগুলো কি মানে দেখছি, মানে এখনো সবগুলো ক্লাস আমার দেখা শেষ হয়নি। তো এই ক্ষেত্রে যেহেতু যে বাংলা যে ভার্সনে যে নোটটা তুমি বলছো যে আবার আপডেট করে আর কি দেবে, এখনো কমপ্লিট হয়নি, তো সেই ক্ষেত্রে ওটা তো যেটা দিয়েছো ওটা তো বের করিনি। এবার তোমার ক্লাসগুলো দেখছি, আর সেভাবে মানে বই থেকে মানে একটু একটু করে পড়ছি, মানে এই বইটার থেকে, যেহেতু আমি মেন্স মানে বাংলাতেই দিব, আর যে ওয়াইকিউ যে মানে প্রিলিমস এর জন্য যেটা দিয়েছো, হ্যাঁ ওটা বের করছি। কিন্তু দিদি মানে এইখানে মানে এই বইতে আমার মানে 27টা ইউনিট, মানে এই ক্ষেত্রে মানে আমি মানে কিভাবে পড়বো বা কি করবো, মানে এই প্রথমত হচ্ছে, হ্যাঁ আমি বলছি, সেটা হচ্ছে ওই বইটা আর আমার নোটটার মধ্যে অনেকটা ডিফারেন্স পাবে। তার কারণ হচ্ছে আমার নোটটা ওই বই বেসড নয়, ওই বইটা বেরিয়েছেই নতুন, আর আমার নোটটা হচ্ছে সেই শ্রীরাম আইএস এর যে বইটা 2020-22 সালের 22 সালে বোধহয় আমার নোটটা বেরিয়েছিল, তো ওই 20-21 সালে আমি বইটা পড়েছিলাম, ওটা শ্রীরাম আইএস এর ইউপিএসসি বেসড। আর নিতিন সিংহানিয়ার বইটা একটু ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড, মানে ডাব্লিউবিসিএস এর সাথে একটু টাচ করা, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে বার করা, যাতে ডাব্লিউবিসিএস কেও কভার করে সেইভাবে করে বইটা লেখা হয়েছে। তো যার জন্য নিতিন সিংহানিয়ার বইটা আমি তাদেরকেই বলি যারা প্রথমত বাংলায় দেবে, দ্বিতীয়ত যারা ডাব্লিউবিসিএস ইউপিএসসি দুটোই দেবে তাদের জন্য। এইবার তোমাদের একটু আলাদা পাবেই, কারণ আমার বইয়ের সাথে ওটা মিল হবে না সেটা আমি জানি, কারণ অনেক কন্টেন্ট আলাদা আছে, কারণ ওই আমার নোটটা ওখান থেকে নয়, আমার নোটটা শূন্য আইএস, শ্রীরাম আইএস, ভিশন আইএস এর নোট, আর হচ্ছে আমার মেনলি কোচিং নোটের উপর বেস করে তৈরি করা আমার নোটটা আর কি, 3-4টে কোচিং মেটেরিয়াল, এনসিআরটি 11 এর দুটো এনসিআরটি, এইগুলো সব পড়ে, আর একটা বই আছে শ্রীরাম আইএস এর কালো রঙের, এখন হয়তো মলারটা বদলে গেছে, তখন ব্ল্যাক ছিল, এখন হয়তো ব্লু ফ্লু হয়েছে, ওই বইগুলোর উপর বেস করে আমার নোটটা বানানো, যার জন্য একটু আলাদা তো অবশ্যই হবে। বাট চ্যাপ্টার যে মানে যদি তুমি বই দেখে দেখো, কিছু চ্যাপ্টার থাকে, সব বইয়েই থাকে, যেমন ধরো আমি বলছি মাইক্রো ইকোনমিটা বোধহয় তুমি ওই বইটাই পাবে না, মাইক্রো ইকোনমিটা ওটা এনসিআরটি বেসডই রয়েছে, ম্যাক্রো ইকোনমিটাও এনসিআরটি বেসড রয়েছে, তারপর ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং ওটা তোমাদের বইয়ে কি নামে আছে আমি জানি না, বাট ওটা থাকবেই, ওটা সব বইয়ে আছে, জিডিপি জিএনপির কনসেপ্ট সব বইয়ে, হয়তো চ্যাপ্টারের নাম আলাদা হতে পারে। ইভেন এই অল্টারনেটিভ মডেল অফ ডেভেলপমেন্ট বা গ্রোথ, যেটা এটা ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ বলেও কিছু বইয়ে থাকে, আমি জানি না ওই বইয়ে কি আছে, বাট মোটামুটি হয়তো থাকতে পারে। প্ল্যানিং ইন ইন্ডিয়া বা প্ল্যান্ড ইকোনমি, এটা সব বইয়ে থাকে, সব ইকোনমির বইয়ে থাকবে, হয়তো চ্যাপ্টার এদিক ওদিক হতে পারে, আমি জানি না কোন জায়গাটায় আছে, বাট থাকবে, এটুকু কনফার্ম, ইকোনমির বইয়ে প্ল্যানিং থাকবেই। ফিসকাল পলিসি সব বইয়ে থাকবে, ইকোনমি মানে ফিসকাল পলিসি থাকবেই, হয়তো এখানে এক্সট্রা আছে, তোমাদের বইয়ে কিছু চ্যাপ্টার এক্সট্রা থাকতে পারে, আমার যতদূর ধারণা ওই বইয়ে কিছু চ্যাপ্টার এক্সট্রা আছে যেটা আমার নোটে হয়তো নেই। ফিসকাল পলিসি পেয়ে যাবে, মনিটারি পলিসি এটাও পেয়ে যাবে, মনিটারি পলিসি ওখানেও পাবে, আমারটা এনসিআরটি প্লাস স্ট্যান্ডার্ড বই দুটো মিলিয়ে লেখা আছে, যার জন্য কিছু টপিক হয়তো এক্সট্রা এখানে রয়েছে, আর কিছু হয়তো ওখানে আলাদা আছে। স্টক মার্কেট, মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট ওগুলো থাকতেও পারে, আমি শিওর নই, হয়তো থাকতে পারে, বাট ওখানে আগে কোশ্চেন আসতো, প্লাস ওই স্ট্যান্ডার্ড বইগুলোতেও ছিল, এনসিআরটি তে নেই, বাট স্ট্যান্ডার্ড বইয়ে পাওয়া গেছে আগে, যে আমি যেগুলো পড়েছি সেখানে। ইনফ্লেশন সব বইয়ে থাকবে, মুদ্রাস্ফীতির যে চ্যাপ্টারটা ওটা সব বইয়ে থাকে, ব্যাংকিং সিস্টেমও সব বইয়ে থাকবে, ট্যাক্সেশন, হ্যাঁ ট্যাক্সেশনের ইয়েতেও আছে, নিতিন সিংহানিয়াতেও আছে, ব্যালেন্স অফ পেমেন্ট, এফডিআই এফপিআই ও নিতিন সিংহানিয়ায় আছে, এগ্রিকালচার, ইনফ্রাস্ট্রাকচার, এইখানে যে চ্যাপ্টারগুলো আমার নোটে দেওয়া আছে এগুলো হচ্ছে একদম কোর চ্যাপ্টার, মানে এগুলো থাকবেই, এগুলো থাকবে না হতেই পারে না। এইবার এর বাইরে হয়তো এক্সট্রা কিছু চ্যাপ্টার তোমাদের বইয়ে হয়তো থাকতে পারে। এইবার প্রথমত তোমাকে আগে সবকটা ক্লাস দেখে কমপ্লিট করতে হবে, যখন তোমার 18টা ক্লাস ইকোনমিক দেখা ফুল কমপ্লিট হয়ে যাবে, তারপর তোমাকে চ্যাপ্টার গুলোকে ধরে একটু রিডিং পড়া নয়, জাস্ট ওভারভিউ দেখা, সব ধরে রিডিং পড়তে অনেক সময় লাগে, জাস্ট ওভারভিউ দেখা যাচ্ছে এই চ্যাপ্টারটার কন্টেন্টটা কি। এইবার ওই চ্যাপ্টারটা যখন তুমি কন্টেন্টটা পেয়ে যাবে না, ওপরটাতে হেডিং দিয়ে লিখে নাও দিদির অমুক ক্লাস, ব্র্যাকেটে ওপরে পেন দিয়ে লিখে নাও অমুক ক্লাস, আর নোটে অমুক নাম্বার চ্যাপ্টারে রয়েছে,
তাহলে তোমার পড়ার সময় সুবিধা হবে যে অমুক ক্লাস নোটে এত নাম্বার চ্যাপ্টারে আছে, আমার বইয়ে এটা এত নাম্বারে চ্যাপ্টারে আছে। এটা জাস্ট একটা ওভারভিউ দিয়ে নাও, পুরো বইটার একটা ওভারভিউ দিয়ে নাও, যাতে কি হবে তারপর তুমি আমাকে বলো যে দিদি এই এই এক্সট্রা চ্যাপ্টার আমি পেয়েছি যেটা তোমার নোটেও নেই ক্লাসেও নেই, যদি আমার মনে হয় যে সেই চ্যাপ্টারগুলো জেনুইনলি ইম্পর্টেন্ট আমি এক্সট্রা ক্লাস করিয়ে দেবো, তাতে কোনো অসুবিধা নেই। এটা এর আগেও আমি অনেক ব্যাচেই বলেছি, যদি কারণ বই আপডেট হলে চ্যাপ্টার অ্যাড হয়, ঠিক আছে, বই আপডেট হলে চ্যাপ্টার অ্যাড হয়। যদি তোমাদের মনে হয় যে পার্টিকুলার তোমাদের বইয়ে কিছু এক্সট্রা চ্যাপ্টার রয়েছে আর যে চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আসছে বা ইম্পর্টেন্ট চ্যাপ্টার দেখে মনে হচ্ছে, অথচ এটার কনসেপ্টটা ইম্পর্টেন্ট আমার পড়ানো হয়নি, তোমরা আমাকে ওটার পিডিএফ করে গ্রুপে পাঠিয়ে দাও, যে এই নোটের পিডিএফটা পাঠিয়ে দিলে কোনো অসুবিধা নেই, আমি এখন রেকর্ডেড ক্লাস দিই, নোট থেকে ডিরেক্ট পড়িয়ে দেবো, কোনো অসুবিধা হবে না, ওখান থেকে আমি ক্লাস করিয়ে দেবো, ঠিক আছে। তার আগে একটু এই এফোর্টসটা নিজেদেরকে দিতে হবে, দিয়ে একটু খুঁজতে হবে যে কোন চ্যাপ্টার গুলো তোমার কমন আর কোন চ্যাপ্টারটা এক্সট্রা যেটা আমার নোটেও নেই বা আমার ক্লাসেও করানো হয়নি, সেটার পিডিএফ করে গ্রুপে পাঠিয়ে দাও, আমি এক্সট্রা ক্লাস করিয়ে দেবো, ঠিক আছে, বোঝা গেছে? একটুখানি খুঁজতে হবে। হ্যাঁ দিদি, হ্যাঁ সেটা মানে সেটা অসুবিধা নেই, যেহেতু এই বইটাতে একটু বেশি ইউনিক তো, হ্যাঁ সেজন্য একটু তোমাকে মানে জিজ্ঞাসা করে নিলাম। ঠিক আছে, আর অসুবিধা তারপর নেই, এমনিতেও বইটাতে অনেক অনেক এক্সট্রা চ্যাপ্টার আছে, আমি জানি বইটা অনেকটা লেন্দি মোটা বই, ভালোই অনেক চ্যাপ্টার আছে হ্যাঁ, বইটা। আর মানে ওই ক্লাসগুলো আর কি আমি দেখছি একটা একটা করে রেগুলারলি। তো আর বইটার থেকে পড়ছি। আর তুমি যেগুলো বললে এই যে কোর চ্যাপ্টার গুলো, সেগুলো আছে এই বইতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওগুলো থাকবে, হ্যাঁ কোর চ্যাপ্টার থাকে, ওগুলো ওগুলো সব জায়গায় থাকবে। আমার নোটে যেটুকু লেখা আছে এই নোটটা বা এনভায়রনমেন্টের নোটটা, এগুলো খুব ক্রিপস করে লেখা, মানে এর কম আর করা সম্ভব না, মানে এইটুকু তোমাদের বেশি করতেই হবে, করতেই হবে। আর এই রিসেন্ট যে পলিটির নোটগুলো আর জিওগ্রাফির নোটটা বেরিয়েছে, ওগুলোকে আমি ক্রিপস করিনি, ওগুলো অ্যাজ ইট ইজ সব চ্যাপ্টার কভার করেছি। এইবার ছাড়া না ছাড়া বা কতটুকু পড়বে কি পড়বে না সেটা স্টুডেন্টদের হাতে, বোঝা গেছে। এই জিওগ্রাফি আর পলিটির নোটের যে প্যাটার্নটা, ওটা হচ্ছে সমস্ত চ্যাপ্টারকে কভার করা হয়েছে, এইবার কে কতটুকু ছাড়বে কে কতটুকু পড়বে স্টুডেন্টদের হাতে। আর এনভায়রনমেন্ট আর ইকোনমি নোট, আর্ট অ্যান্ড কালচারের নোট, হিস্ট্রির নোট, ওগুলো বানানোই হয়েছিল এমন পদ্ধতিতে যে ওইটুকুর ভেতর আর কিছু ছাড়া যাবে না। দেখবে পেজ নাম্বার সংখ্যা দেখলেই বুঝতে পারবে এগুলো 100-150 পেজের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আর জিওগ্রাফি আর পলিটির নোটটা দেখবে 350 পেজ, 300 পেজ। কেন? বিকজ ওখানে আমি সব চ্যাপ্টার কভার করেছি তাই। এই নোটগুলোর থেকে কিচ্ছু বাদ দেওয়ার নেই, এগুলো তো পড়তেই হবে, তার সাথে আরো এক্সট্রা তোমাদের ভ্যালু এড করতে হবে। এই নোটগুলো আগে যে নোটগুলো পাবলিশ হতো, নোটগুলো এমন ভাবে বানানো হতো যাতে তোমাদের কার এক্সট্রা কিছু মানে কমাতে বাড়াতে না হয়। আর এখনের যে নোটগুলো বেরোয় সেগুলোর থেকে তোমাদের চয়েস থাকে, তোমরা চাইলে এইটুকু বাদও দিতে পারো, এইটুকু পড়তেও পারো, বোঝা গেছে। এখনের নোটগুলো একটু ওই রকম ভাবে বানানো হয়, আর কিছু না, এই জন্য একটু ডিফারেন্স থাকে। আর আগের নোটগুলো আমি নিজে যেহেতু যেটা আমি পড়তাম সেটাই আমি প্রিন্ট করে দিতাম, আর এখনের নোটগুলো একটু প্রফেশনাল ওয়েতে বানানো হয়, যে আমার হয়তো কোনো স্টুডেন্টের মনে হতেই পারে দিদি কোনো চ্যাপ্টার বাদ দিয়ে চলে গেছে, ওই জন্য আমরা এখন আর বাদ দিই না, সব ধরে দিয়ে দিই, তারপর কে কতটা বাদ দেবে তার হাতে। এখন নোটের প্যাটার্নটা ওরকম হয়ে থাকে, আর কিছু না। আদারওয়াইজ আমার আগের যে নোটগুলো, ওগুলো থেকে কিচ্ছু বাদ দেওয়ার নেই, ওগুলো সব পড়ার আছে। তারপর এক্সট্রা আরো পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে হবে, বাট এই নোটগুলো ফুল পড়ার আছে। আচ্ছা বলো, আর কার কোনো কোশ্চেন থাকলে বলবে। যদি ক্লাস 12 এর এনসিইআরটি ম্যাক্রো ইকোনমিক্স এর যে বইটা আছে, সেটা পড়লে কি ডব্লিউবিসিএস এর জন্য কভার হবে পুরোটা? না বাবু, ওটা ওটা কনসেপচুয়াল এনসিইআরটি, বুঝে গেছে, ওটা কনসেপচুয়াল, ওটা একদম একদম ওটা বেসিক ম্যাক্রো ইকোনমির কনসেপ্টকে ক্লিয়ার করে, ফ্যাক্টস কে ক্লিয়ার করে না। মানে বেশ কিছু ফ্যাক্টস আছে, আর স্পেশালি ডব্লিউবিসিএস ফ্যাক্ট ওরিয়েন্টেড এক্সাম, ডব্লিউবিসিএস এ খুব ফ্যাক্টস জিজ্ঞেস করে, আর স্পেশালি মেন্সে তো আরো, প্রিলিমস এর থেকে তো মেন্সে আরো বেশি কোশ্চেন আসবে। মেন্সে 100 নাম্বারের কোশ্চেন থাকে ইকোনমির, 100 নাম্বার, মানে কম নয়, 100 খানা এমসিকিউ, মানে ভালো, মানে ফুল সাবজেক্ট কভারেজ হয়ে যায়। তো যার জন্য ডব্লিউবিসিএস ইকোনমির ওয়েটেজ অনেক, ইকোনমিকে ছেড়ে মানে হালকার উপরে করলে চলবে না। আর ম্যাক্রো ইকোনমির এনসিইআরটিটা হচ্ছে শুধুমাত্র বেস কনসেপ্ট ক্লিয়ার করে, আর স্পেশালি ওটা ইউপিএসসির জন্য ভালো। ইউপিএসসির যেমন ফ্যাক্টস এর উপর খুব একটা মাথা ব্যথা থাকে না, ইউপিএসসি কনসেপ্টের উপর ফোকাস করে, আর ডব্লিউবিসিএস বরাবর একটু ডেটা ফ্যাক্টস এগুলো জিজ্ঞেস করার, সেগুলো স্ট্যান্ডার্ড বই কভার করে। যদি মনে হয় যে হাতে সময় কম রয়েছে, এবছরের ফর্ম ফিল আপ করেছো, এখনো রেডি সেরকম ভাবে হয়নি, সেক্ষেত্রে লুসেন্ট পড়তে পারো। লুসেন্টের যে ইকোনমির বইটা, মানে লুসেন্টের যে সব মেলানো যে বইগুলো হয় না, ওই যে কি বলে ম্যানুয়াল টাইপের যে বই, যেখানে সব সাবজেক্ট মেলানো আছে, হ্যাঁ হলুদ কালারের যে বইটা, ওখান থেকে যে ইকোনমির অংশটুকু রয়েছে সেটা ডব্লিউবিসিএস এর প্রিলিমস এর জন্য পড়তে পারো। আমি নিজেও পড়েছি, ওটাতে কভার হয়ে যায়, ঠিক আছে, ওটাতে কভার হয়ে যায়। লুসেন্টের যে অংশটা রয়েছে, সায়েন্স অ্যান্ড টেক রয়েছে, ইকোনমি রয়েছে, অ্যানশিয়েন্ট মিডিয়েভাল হিস্ট্রি রয়েছে, যে বইগুলো ধরো করে উঠতে পারলে না সময়ের মধ্যে, হয়তো সামনে এক্সাম রয়েছে, সেগুলো লুসেন্ট থেকে করে নেবে।
কারণ ওগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউই লেখা হয়, আর এনসিইআরটিটা লেখা হয়েছে স্কুলের বাচ্চার পয়েন্ট অফ ভিউ থেকে, যার জন্য ওটা দিয়ে আমাদের কম্পিটিটিভ এক্সামের শুধু কনসেপ্ট ক্লিয়ার হবে, বাট এক্সাম ক্র্যাক হবে না। বোঝা গেছে? আর ম্যানুয়াল টাইপের বইগুলো পড়লে এক্সাম ক্র্যাক হয়, কারণ ওগুলো লেখাই হয়েছে, ওগুলোর পয়েন্ট অফ ভিউটা রাখাই হয়েছে যাতে তুমি পাস করো। কারণ পাস না করলে, ওই বই পড়ে যদি কেউ পাস না করে, তাহলে ছেলেমেয়েরা কিনবে কেন? এত এত বছর ধরে সবাই লুসেন্ট পড়ছে কেন? বিকজ ওই বই থেকে কোশ্চেন আসে তাই। বোঝা গেছে? তো লুসেন্ট সবসময় ঘরে একটা রাখবে। আমারও যেমন সেই 2017 সাল থেকে এখনো টিল ডেট লুসেন্ট ইজ দেয়ার। মানে লুসেন্ট থাকলে পরে কি হয়, যে কিছু টপিক যখন বছরের শেষে যে সময়ের মধ্যে আর ফুল নোট কমপ্লিট করা হলো না, তখন ফট করে ওখানে 30টা মতো পেজ থাকে, পার সাবজেক্ট 30-40টা পেজ, ফটাফট রিভিশন হয়ে যায়। তো ওইভাবে করে সুবিধা হয়। বলো। ঠিক আছে দিদি, এই যে ম্যানুয়াল যে বই নিতিন সিংহানিয়া স্যারের আমার কাছে একটা আছে, যেখানে সব সাবজেক্টের আছে, তো সেই বইটা থেকে যদি মানে পড়া যায় তাহলে। তোমার কি ম্যানুয়ালটা নিতিন সিংহানিয়া যে ম্যানুয়াল ওটা? হ্যাঁ 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 ওটা আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, ভালো বই, ভালো বই, ওটাও পড়তে পারো যদি তোমার সামনে এক্সাম থাকে তবেই। সারা বছরের জন্য পড়ার দরকার নেই। ধরো এরকম মনে হচ্ছে যে এবছরের ফর্ম ফিল আপ করেছি, বাট আমার প্রিপারেশন অত ভালো নেই, ডাব্লিউবিসিএস এর যদি ফর্ম ফিল আপ করে থাকো, আর এবছর 24-এর যেটা আর কি হবে, যদি ফিল আপ করে থাকো, যদি সামনে এক্সাম থাকে, তাহলে পড়ো। ঠিক আছে? মানে ধরো 1-2 বছর বাদে যদি এক্সাম থাকে, তাহলে দরকার পড়বে না। আর সব টপিকের জন্য নয়, সব টপিকের জন্য নয়। যেমন ধরো সায়েন্স অ্যান্ড টেকে যাদের নলেজ প্রথমত কম, দ্বিতীয়ত হচ্ছে কোশ্চেন খুব মানে কি বলবো, এমন ধরনের কোশ্চেন আসে, তুমি ওই এক পারবে যারা সায়েন্টিস্ট তারা পারবে, আদারওয়াইজ যারা একদম তারা ছেড়ে দিয়ে চলে আসবে। তো কি হয়, আমাদের মতো মাঝামাঝি মধ্যবিত্ত স্টুডেন্টরা কি করে থাকে, না আমরা বড়লোক স্টুডেন্ট, না আমরা ভিখারি স্টুডেন্ট। তো যার জন্য আমাদের মতো মধ্যবিত্তরা কি করে থাকে, যে একদম ছেড়ে দেওয়াটাও অ্যাফোর্ড করতে পারবো না, আবার রাতারাতি বিরাট কিছু নলেজ আছে তাও নয়। তখন আমি যেমন নিজে কি করি, আমি সায়েন্স অ্যান্ড টেকেরটা আমি লুসেন্ট থেকে তখন ওই মোমেন্টে, সামনে এক্সাম রয়েছে, বা হয়তো আমার পক্ষে এখন ওই এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্সের যে বইটা, ওটাতে এত কঠিন কঠিন ভাষা, এত মোটা বই, আমি নিজেও ব্যাচে পড়িয়েছি বইটা, বাট পড়াতে গিয়েও আমার দাঁত মুখ খুলে যেত। কারণ ওই বইটা অ্যাকচুয়ালি ক্লাস 11-12 যাদের সায়েন্স আছে তাদের জন্য ঠিক আছে, বাট আমি তো ক্লাস মাধ্যমিক অব্দি সায়েন্স পড়েছি, তো আমার তো অত হাই লেভেলের নলেজই নেই, তো আমি কোথা থেকে পড়বো? তো তখন আমরা কি করি, তখন আমরা লুসেন্ট থেকে পড়ে যাই। মানে লুসেন্ট হোক, বা নিতিন সিংহানিয়া হোক, ক্র্যাক ডাব্লিউবিসিএস হোক, এরকম অনেক বই আছে। যে কোনো বই, যে কোনো ম্যানুয়াল টাইপের বই থেকে পার্টিকুলার সেকশন, যে তোমার মনে হচ্ছে এই সেকশনটা হয়নি, যেমন অপর্ণা একটু আগে বলছিল যে দিদি এইটা হয়নি, ওটা হয়নি, যেমন ওদেরই যেমন সায়েন্স অ্যান্ড টেক আর আর্ট অ্যান্ড কালচার হয়নি, এখন এই মোমেন্টেও কি করতে পারে, কোনো একটা ম্যানুয়াল বইয়ের সায়েন্স অ্যান্ড টেক আর আর্ট অ্যান্ড কালচারটুকু পড়তে পারে, কারণ এখন ওর পক্ষে নিতিন সিংহানিয়ার আর্ট অ্যান্ড কালচারও শেষ করা সম্ভব না, এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্সও শেষ করা সম্ভব না, বাট এই মোমেন্টে একটা ম্যানুয়াল বই থেকে কিন্তু করা সম্ভব, 20-30টা পেজের নোট থাকে। ঠিক আছে? তো যার জন্য যখন সময় কম থাকে, সেই মোমেন্টে ম্যানুয়ালের কিছু অংশ আমাদেরকে হেল্প করতে পারে, যে অংশটা আমরা ফুললি রেডি নই, বা যে অংশ থেকে কোশ্চেন কম আসে, বাট যদি when it comes to পলিটি, ইকোনমি, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট, এই ধরনের বড় বড় সাবজেক্ট, হিস্ট্রি, যেগুলো মেজর কোর সাবজেক্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এনভায়রনমেন্ট, এই 5টা হচ্ছে কোর সাবজেক্ট প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে জিএস এর। তো এই সাবজেক্টগুলোকে আমরা কখনো ম্যানুয়ালের ভরসায় রাখবো না। হ্যাঁ, কারা রাখতে পারে, যারা সিম্পল কম্পিটিটিভ এক্সাম দেয়, সিজিএল, সিএইচএসএল এইসব দিচ্ছে তাদের জন্য। ইউপিএসসি, ডাব্লিউবিসিএস এর জন্য তোমাকে এগুলোতে একটা ইনডেপথ নলেজ থাকা দরকার, যেটা ম্যানুয়াল কখনো দিতে পারে না। ম্যানুয়াল ওভারভিউ দেয়, একটা ওপর থেকে দেয়, বাট সেগুলোর আলোচনা থাকে, ডিটেলিং থাকে, সেটা একটা স্ট্যান্ডার্ড বই, সাবজেক্ট ওয়াইজ স্ট্যান্ডার্ড বই দিয়ে থাকে। বোঝা গেছে? তো যার জন্য পড়তে পারো, অসুবিধা কিছু নেই, বাট এটা স্পেসিফিক থাকবে। মানে এমন না যে আমি রাতারাতি সব কোনো স্ট্যান্ডার্ড বই না পড়ে সব ওটার থেকেই পড়ছি, সেটা যেন না হয়। এক্সামের আগে আমি সেখান থেকে পড়তে পারি। ধরো তো কেউ ফর্ম ফিল আপ করে না, অন্যান্য এক্সামেরও তো ফর্ম ফিল আপ করে, তো অন্যান্য এক্সাম যখন থাকছে তখন তার আগে ওই ম্যানুয়াল বইগুলো পড়ো, সেটাতে হেল্প করবে। অন্যান্য কম্পিটিটিভ এক্সামের আগে পড়তে পারো ম্যানুয়াল। আচ্ছা, বলো আর কার কি কোশ্চেন আছে? দিদি, আর একটা কথা জিজ্ঞাসা করি। বলো। হ্যাঁ, মানে দিদি বললাম যে যেরকম আমি যেহেতু মানে ডাব্লিউবিসিএসটাও দেবো, ইউপিএসসিটাও দিব, তো সেক্ষেত্রে হচ্ছে এই বছর আমি মানে 2024-এ ডাব্লিউবিসিএসটাও ফিল আপ করিনি, আর ইউপিএসসি এবার মানে 26-এ বসার জন্য ফিল আপ করিনি। তো এক্ষেত্রে যেহেতু আমাদের যে 15 তারিখ তুমি ডেট দিয়েছো যে ইকোনমিক যে মক টেস্টের ব্যাপারটা, এবার বেঙ্গলিতে যে নোটসটা আর কি মানে তুমি কি মানে এখনো পর্যন্ত দেওয়া হয়নি, তো যখন দেবে তো মানে এই যে মক টেস্টটা যে আছে, তো আমার তো এই যে বইটা এখান থেকে তো মানে একটু হলেও তো আলাদা আছে সবকিছু, তো সেক্ষেত্রে তো আমি ক্লাসগুলো করছি, তো এই মক টেস্টটার ব্যাপারে মানে আমি কি করবো, মানে
এখন তুমি অ্যাটেম্প্ট করতে পারো, কোনো অসুবিধা নেই, বোঝা গেছে? কারণ হচ্ছে এখন অ্যান্সার রাইটিং এরটা কিছু করতে হবে না, অ্যান্সার রাইটিং এখন যতক্ষণ না রেডি হচ্ছে তোমার দরকার নেই। এমসিকিউ এর যেটা, সেটা তোমাকে ইংলিশেই অ্যাটেম্প্ট করতে হবে, কারণ প্রিলিমস এর কোশ্চেন ইংলিশেই থাকবে। ঠিক আছে, তো প্রিলিমস এরটা তোমাদের কোনো কোনো ভেদ নেই, এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। যতই বাংলায় মেন্স লিখি না কেন, আগে প্রিলিমস পাস করবো, তারপর তো মেন্স লেখা। যার জন্য ইংলিশে কোশ্চেন সলভ করা শিখতেই হবে। প্রিলিমস এর কোশ্চেন তো ইংলিশেই থাকবে, আর সেটা সলভ করা প্র্যাকটিস করতেই হবে। প্রিলিমস এরটা প্র্যাকটিস করে নাও, প্রিলিমস এর মক টেস্টটা দিয়ে দাও, বাট মেন্স এরটা এখন দেওয়ার দরকার নেই। মেন্স এরটা যখন তোমার অ্যান্সার রাইটিং ঠিকঠাক রেডি হবে, যখন তোমার মনে হবে যে তুমি বেঙ্গলিতে এখন অ্যান্সার রাইটিং করার মতো ঠিক হয়েছো, বাড়িতে প্র্যাকটিস করেছো, তখন তুমি দাও, তাতে কোনো অসুবিধা নেই। সে 1 মাস পর দাও, তাতেও অসুবিধা নেই। ঠিক আছে, কিন্তু এই মোমেন্টে মেন্স এর যেটা প্রিলিমস এর এমসিকিউ বেসড কোশ্চেন থাকবে, ওটা সবাইকে দিতে হবে, বিকজ ওটাতে তো তোমাদের কিছু করার নেই, ওটা ওএমআর। ওটা ওএমআর এ ফিল করতে হবে, ওটা আমি ওএমআর দিয়ে দেবো, বাড়িতে প্রিন্ট করে নেবে, কোশ্চেন দিয়ে দেবো, কোশ্চেন ওখান থেকে ইংলিশ পড়ে ওটা বাংলা মানেটা তোমাদের বুঝতে হবে। ওটাই তো পরীক্ষা। যা এই যে পরীক্ষায় এক্সামে যখন তুমি বাড়িতে বাংলা ভার্সন বই পড়ছো, কিন্তু ধরো যখন সামনে কোশ্চেনটা ইংলিশে থাকছে, তখন সেটা পড়ে মানে বুঝতে পারছো কিনা এবং বুঝে সঠিকভাবে অ্যান্সারটা করতে পারছো কিনা, এটাই তো তোমার এখানেই প্র্যাকটিসটা, ওটাই তো মক টেস্ট। মানে কি পরীক্ষা, আর মক মানে কি যেটা আগে থাকতে একবার করে দেওয়া হয়ে থাকে, আসলটার আগে যেটা। তো আসলের আগে মক কখন দেবে? মক এখানেই দেবে, প্র্যাকটিস যা করার আছে, এক্সপেরিমেন্ট যা করার আছে, সব এই সময়। এক্সাম হলে বা অ্যাকচুয়াল মক টেস্ট যখন দিতে যাবে, তখন আর ওসবের কোনো প্র্যাকটিস বা এক্সপেরিমেন্টের কোনো জায়গা নেই। এক্সপেরিমেন্ট করা, নিজেকে অ্যানালিসিস করা, টেস্ট নেওয়া, নিজের টেস্ট নিজের নেওয়া, সেগুলো এখনই। তো যার জন্য যেটা এমসিকিউ বেসড হবে ওটা তুমি দিয়ে দেবে, বাট যেটা অ্যান্সার রাইটিং বেসড হবে ওটা এখনই দেওয়ার দরকার নেই, ওটা যখন তোমার রেডি হবে তুমি তখন দেবে। হ্যাঁ দিদি, তাহলে সেক্ষেত্রে মানে এই ক্লাসগুলোর পাশাপাশি আমার তাহলে এই বই থেকে ওই হচ্ছে চ্যাপ্টার গুলো হচ্ছে বই থেকে পড়ে তারপরে আমি এক্সামটা হচ্ছে দিব তো? বই থেকে তো 100 বার পড়বে, কিন্তু তার সাথে কিন্তু ইংলিশ নোটও একটু হলেও দেখতে হবে। ইংলিশ নোট যদি একদম না দেখো, তাহলে কিন্তু কোশ্চেন দেখে চেনাটা মুশকিল হয়ে যাবে, বোঝা গেছে? শুধু হ্যাঁ, বাংলা, মানে তুমি হ্যাঁ তুমি যে পি ওয়াইকিউটা দিছো, মানে ওইটার থেকে সলভ করতে হবে। হ্যাঁ ওটার থেকেও সলভ করতে হবে, প্লাস নোটের যে লেখাগুলো, যেমন ধরো তোমাদের বাংলায় একটা নামে রয়েছে, বাট ইংলিশে তো আরেকটা অন্য নামে থাকবে, এবং কোশ্চেনে তো সেটা ইংলিশ হ্যাঁ ভার্সনেই হ্যাঁ থাকবে। তো তোমাকে ওটা দেখে হ্যাঁ চিনতে হ্যাঁ হবে যে তুমি যেটা বাংলায় ওটা পড়েছো, সেটাই এটাকে ইংলিশে এটাকে এই বলে। তো যার জন্য ওই জন্য ইংলিশ বাংলা দুটো পাশাপাশি রেখে পড়তে হবে, পাশাপাশি রেখে কাছাকাছি দেখে রেখে, যে একটা বই থেকে দেখলে আর একটা নোটের পিডিএফটা খুলে নিলে, ইংলিশ ভার্সনের পিডিএফটা, বাংলাটা না, ইংলিশ ভার্সনটা খুলে নেবে, যাতে তোমার বাংলাটার সাথে তোমার মেলাতে সুবিধা হয়। কারণ এই সাবজেক্ট যেগুলো প্রিলিমস এর সাবজেক্ট, দেখো যেটা আর্ট, যেটা যারা কি বলবো, জিএস পেপার 4 এথিক্স এর কথা, এথিক্স টোটালি আলাদা প্রিপারেশন, কারণ প্রিলিমসে থাকে না। এথিক্স এর জন্য আমার ইংলিশ ভার্সন নোটেরও দরকার নেই, ইংলিশ কোশ্চেন সলভেরও দরকার নেই, এথিক্স সম্পূর্ণ আমি বাংলায় করছি, সম্পূর্ণ বাংলায় করব। কিন্তু কিন্তু যে সাবজেক্টে প্রিলিমসে আছে, মেন্সেও আছে, সেই সাবজেক্টে আমাকে ইংলিশ বাংলা দুটোতেই রেডি করতে হবে, কারণ নাহলে আমি কোশ্চেন প্রিলিমসেরটাই সলভ করতে না পারলে মেন্স কোথা থেকে আসবে, বোঝা গেছে? তো যার জন্য ওটা পাশাপাশি ইংলিশের পিডিএফটা খুলবে, ইংলিশ ভার্সন নোটের পিডিএফ খুলবে, তার সাথে তোমার বাংলা ভার্সন বই রাখবে, ক্লাস দেখবে, দেখে দুটো পাশাপাশি রাখবে। ধরো তুমি ফিসকাল পলিসি বাড়িতে পড়েছো, ফিসকাল পলিসির ক্লাস দেখেছো, দেখে তুমি ফিসকাল পলিসি তোমার ওই বাংলা ভার্সন বই থেকে পড়লে, পড়ার পরে নোটটা ইংলিশ ভার্সন নোটটাকে একবার রিডিং করলে, করার পর ফিসকাল পলিসি রিলেটেড যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসছে সেগুলোকে সলভ করলে। এই হচ্ছে প্রসেস, এইটা হচ্ছে প্রসেস। মানে এই পদ্ধতিতে আমাদেরকে একটা একটা করে চ্যাপ্টার কমপ্লিট করতে হবে, ক্লাস দেখবো, বই পড়বো, নোট পড়বো, প্রিভিয়াস ইয়ার সলভ করবো, এরপর আমি পরের চ্যাপ্টারে যাব। এইভাবে করে করলে আমার আস্তে আস্তে পুরো বই, আমি তখন বলতে পারি যে হ্যাঁ আমি ভালোভাবে প্রিপারেশন নিয়েছি। এইটা হচ্ছে ভালো প্রিপারেশন। আদারওয়াইজ র্যান্ডম ক্লাস দেখলাম, 1-2 বার রিডিং করলাম, করে পরের চ্যাপ্টারে চলে গেলাম, তাহলে কোনো লাভ নেই, তাহলে আবার ওই জিনিস রিপিট করতে হবে, বোঝা গেছে? তো যার জন্য দুটো একসাথে করতে হবে। ঠিক আছে, দিদি আর হ্যাঁ শ্রাবণী বলে নাও, কি বলছিলে? হ্যাঁ দিদি বললাম, মানে আমার এখন হচ্ছে 25+, তো ওবিসি মানে এইবার ফর্ম হচ্ছে ফিল আপ করিনি, মানে 2027 থেকে একটু করবো, মানে এই একটা বছর একটু ঠিকঠাক মতো একটু মানে এগিয়ে নিয়ে তারপর হচ্ছে 2027 থেকে হচ্ছে দেবো। মানে তাহলে কি দিদি মানে ওবিসি এটা কি তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেট অ্যাকসেপ্ট হবে ইউপিএসসি এর দ্বারা? সেন্ট্রাল সার্টিফিকেট না হলে কিন্তু অ্যাকসেপ্ট হয় না। হ্যাঁ, রাজ্যের ওবিসি কিন্তু, যদি সেন্ট্রাল লিস্টে তোমার যে কাস্ট, সেটা যদি তোমার যে টাইটেলটা, ওটা যদি রাজ্যের মানে সেটা যদি সেন্ট্রালের ওবিসি লিস্টে থাকে, তাহলে অ্যাকসেপ্ট হবে। কারণ আমি যতদূর জানি ইউপিএসসির ফর্ম ফিল আপে সেন্ট্রাল ওবিসি সার্টিফিকেট লাগে, না হলে অ্যাকসেপ্ট হয় না। ঠিক আছে তো? হ্যাঁ দিদি, হ্যাঁ ওটা আচ্ছা আছে। আচ্ছা, ব্যাস, তাহলে 35 অব্দি দিতে পারবে, তাই তো? 3 বছরের রিল্যাক্সেশন আছে। হ্যাঁ 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 ঠিক আছে, তাহলে অসুবিধা নেই, তাহলে দিতে পারো। এবার যেহেতু 9টা অ্যাটেম্প্ট থাকে, 9টা অ্যাটেম্প্ট থাকে। হ্যাঁ হ্যাঁ, পরের বছর থেকে ফিল আপ করতে পারো, অসুবিধা নেই, পরের বছর থেকে ফিল আপ করতে পারো। তুমি আগের ব্যাচের 2025-এর ব্যাচেও ভর্তি হয়েছিল না, 25-এর জানুয়ারির ব্যাচটায়?
হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ 2025 জানুয়ারি ব্যাচে ভর্তি হয়েছিলাম, ঠিক তারপরে আছে, তাহলে তুমি 5 27-এ মাস, ফর্ম ফিল আপ হ্যাঁ। করতে পারো। তাহলে 27-এ ফিল আপ করতে পারো, যদি মিনিমাম 2 বছর পড়াশোনার মধ্যে থাকে তারপর ফর্ম ফিল আপ করা যায়। ঠিক আছে, মিনিমাম ইউপিএসসি প্রিপারেশনে যদি কেউ 2 বছর থাকে তারপর ফর্ম ফিল আপ করা যায়। আচ্ছা দিদি, ঠিক আছে। আচ্ছা, সুস্মিতা বলো কি বলছিলে? ম্যাম আমি 29th এই মাসে 29th সানডে পড়ছে, হুম হুম ওই দিনকে এক্সাম দেবো। কারণ আমি প্রথম থেকে তো ক্লাসগুলো দেখিনি, এখন সব একসঙ্গে দেখে তো ঠিক আছে, একসঙ্গে অসুবিধা মনে নেই। রাখতে পারছি না। একদম একদম ঠিক আছে, ঠিক যার আছে রিভিশন যখন যার হচ্ছে সে তখন দিতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। ওকে ম্যাম। ঠিক আছে, আচ্ছা বাকিদের আর কোনো কোশ্চেন থাকলে বলো। দিদি, বলো। মানে এই যে ইকোনমি যে আমাদের মক টেস্টে যে 15 তারিখে আছে, মানে একদম সবকিছু এদিকে একটু পড়াশোনাটা হচ্ছে, ক্লাসগুলো শেষ করে নিয়ে যদি 15 তারিখের পরেও যদি সেই মকটা হচ্ছে দিয়ে তোমাকে যদি পিডিএফ করে যদি পাঠায় অ্যান্সার গুলো, মানে ওই মানটা, তাহলে কি হ্যাঁ হবে? হ্যাঁ হবে, আমি প্রথমেই তো বললাম যার যখন পড়া কমপ্লিট হচ্ছে সে তখন মক টেস্ট দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই তাতে। কোশ্চেন আগে থাকতে দেখবে না, তাহলেই হবে। যেদিন তোমার হ্যাঁ এক্সাম হ্যাঁ, হবে, আচ্ছা আচ্ছা। যেদিন তুমি এক্সাম দেওয়ার জন্য রেডি থাকবে সেদিনকে তুমি কোশ্চেন দেখতে পারো, অথবা মনে করতে পারো যে আমি কোশ্চেনটা প্রিন্ট আউট করিয়ে আনলাম। যেদিনকে আমার মনে হবে যে আমি আচ্ছা ওয়েমারটা আর কোশ্চেনটা দুটো প্রিন্ট করিয়ে অফলাইনে নিয়ে আসলাম, আমার যদি মনে হয় যে ফোন থেকে দেখে আমার করতে অসুবিধা হবে তাও করতে পারো, তাতে অসুবিধা নেই কোনো। যেদিন করবে পিডিএফ করে পাঠিয়ে দেবে গ্রুপে, চেক করে দেওয়া হবে। আচ্ছা দিদি, ঠিক আছে। আচ্ছা, মৃগাঙ্কা কিছু বলবে, বলো। ম্যাম তুমি কি মেইনস আর প্রিলিম মানে দুইটারই কোশ্চেন দেবে হ্যাঁ, নাকি দুটোরই শুধু? দুটোরই কোশ্চেন দেবো। হ্যাঁ হ্যাঁ, আমি ওটা প্রথমে আলোচনা করেছি, তুমি মনে হয় ছিলে না তখন। দুটোরই কোশ্চেন দেওয়া হবে, এমসিকিউ বেসডও দেওয়া হবে, 100টা এমসিকিউ বেসড এর কোশ্চেনও থাকবে, 100টা আবার হচ্ছে তোমার 20খানা মেন্স এর কোশ্চেনও থাকবে। 10টা থাকবে 10 নাম্বারের, আর 10টা থাকবে 15 নাম্বারের, 250 নাম্বারের মেন্স এর কোশ্চেন থাকবে। 3 ঘন্টা সময় থাকবে। মেন্স এর কোশ্চেনও দেওয়া হবে, প্রিলিমস এর কোশ্চেনও দেওয়া হবে। কোশ্চেন ইংলিশ ভার্সনে থাকবে, লেখাটা যার যার নিজের ভাষায়। যদি কেউ মনে করে ইংলিশ মেন্সে বাংলায় মেন্স দেবে, সে বাংলায় অ্যান্সার লিখে দেবে। যে মনে করবে সে ইংলিশে মেন্স দেবে, সে ইংলিশে লিখে দেবে। কোশ্চেন যেভাবে অ্যাজ ইট ইজ ইউপিএসসি তে ইংলিশ ভার্সন থাকে, সেভাবে সেম তোমাদের এখানেও কোশ্চেন ইংলিশ ভার্সন থাকবে। তোমরা কিভাবে অ্যান্সারটা লিখবে মেন্সেরটায় সেটা তোমাদের চয়েস, বাংলায় লিখবে না ইংলিশে লিখবে সেটা তোমাদের চয়েস। আর প্রিলিমসেরটাতে তো কোনো চয়েসের জায়গায় নেই, এমসিকিউ ওএমআর এ ফিল করতে হবে। ঠিক আছে, আমি ওএমআর পাঠিয়ে দেবো, প্রিন্ট করে রাখবে আগে থাকতে। আর কপিও তাই, কপিতে পাশে মার্জিন টেনে নেবে, যে খাতায় লিখবে অ্যান্সার রাইটিং সেটা চারপাশ থেকে মার্জিন টেনে নেবে। ইউপিএসসির এক্সামে চারপাশে মার্জিন থাকে, হ্যাঁ, তাহলে লিখতে ওই, এবং মার্জিনের মধ্যে কোনো লেখা যাবে না। চারিপাশ থেকে যে মার্জিনটা টানবে, A4 শিট হোক বা যে কোনো কপি হোক, তাতে চারপাশ থেকে মার্জিন টেনে নেবে, এবং সেই মার্জিনের ভেতর কিচ্ছু লিখবে না। মার্জিনের সাইড পুরো খালি রাখবে, লাইনের মাঝে মাঝে ফাঁকা রাখবে, যাতে অ্যান্সার যে কপি ইভ্যালুয়েট করে আমি যাতে কিছু লিখতে পারি, আমার লেখার মতো জায়গা রাখবে। কোনো গাদাগাদি করে লিখবে না, ফাঁকা ফাঁকা করে লিখবে। 10 নাম্বারের জন্য 2টো পেজ, 15 নাম্বারের জন্য 3টে পেজ, ওই যেভাবে দেওয়া থাকবে ওইভাবে করে ওই সিকোয়েন্সেই লিখবে। বোঝা গেছে? ম্যাম কোশ্চেনটা কি কারেন্ট অ্যাফেয়ারও থাকবে না, মানে? ফুল স্ট্যাটিক, ফুল স্ট্যাটিক, কোনো কারেন্ট অ্যাফেয়ার্স নয়। কারণ আমি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পড়াই না, কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেনও নয়। কারণ আমি যেহেতু তোমাদের স্ট্যান্ডার্ড বই পড়াচ্ছি, আমার কোশ্চেনও স্ট্যান্ডার্ড বই রিলেটেডই থাকবে, যেটা তোমরা লিখতে পারবে। আমি পড়িয়েছি একটা, তোমাদের কোশ্চেন দিয়ে দিলাম আর একটা, তো সেটা দিয়ে তো আমার কোনো লাভ নেই, তাহলে তোমরা লিখতেই পারবে না। যেটুকু তোমাদের পড়ার মধ্যে, এবং খুব বেসিক কোশ্চেন, বেসিক মানে যেটুকু তোমরা পড়েছো ওই নোটটাই হুবহু মুখস্থ করে লিখে দিলেই হয়ে যাবে, এক্সট্রা কিছু খাটতে হবে না। কোনো আমি তোমাদের থেকে বিরাট কিছু আশা করবো না যে তোমরা কেন এটা ডায়াগ্রাম অ্যাড করনি, কেন ফ্লো চার্ট অ্যাড করনি, এইসব না। যেটুকু তোমরা বই থেকে পড়ছো, যা মুখস্থ করছো ওটাই লিখে দাও, তাহলেই হয়ে যাবে। বাড়িতে প্র্যাকটিসের জন্য দাও, আর কিছু না। ম্যাম শুধু তো মনে করো 18টা ক্লাসে এমসিকিউটা মনে করো হয়ে যাবে, মানে মেইন যে রাইটিংটা যখন মানে হবে তখন আর কি আরো ক্লাস হবে নাকি 18টা ক্লাসে? এই ক্লাসেই তোমাদের প্রিলিমস মেন্স দুটোই কভার হয়ে যাবে। যে ক্লাস তোমাদের ইকোনমির করানো হয়েছে তাতে প্রিলিমস মেন্স দুটোই কভার হবে। এরপর যেটা থাকে এক্সট্রা, সেটা কারেন্ট অ্যাফেয়ার্স এর থাকে। স্ট্যাটিকে এরপর আর কিছু নেই, স্ট্যাটিকে এরপর আর সেরকম কিছু নেই যেটার থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এটা তোমাদের প্রিলিমস মেন্স দুটোকেই কভার করবে। এরপর কারেন্ট অ্যাফেয়ার্স একটা আলাদা প্রিপারেশন, এর সাথে কারেন্ট অ্যাফেয়ার্স কে সাপ্লিমেন্ট করতে হয়। এই যেগুলো পড়েছো বা যেগুলো নোটে আছে, বইয়ে আছে, তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স যদি কেউ 12 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স করে নেয়, তারপর আর তার এক্সট্রা কিচ্ছু করতে লাগে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আজকে এনভায়রনমেন্টের ক্লাস কেউ দেখেছো? দেখে যদি কোনো ডাউট থাকে, প্রশ্ন থাকে, বলতে পারো। যদি দেখে থাকো প্রথম ক্লাস, যদি কারোর কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে এনভায়রনমেন্টের ক্লাস থেকে, সেটাও বলতে পারো। ম্যাম ইকোনমি বা বইটা নিতে হবে এই এনভায়রনমেন্টের জন্য, আচ্ছা দাঁড়াও এক মানে সেকেন্ড। ওইটা একটু গুরুত্ব
দিদি। হ্যাঁ শ্রাবণী কি বলছো বলো। দিদি বললাম যে এনভায়রনমেন্টের জন্য হচ্ছে কোন বইটা হচ্ছে মানে নিতে হবে, মানে ওইটা PMFIS PMFIS এর একটাই বই হয়, আর সেরকম নেই। লিখবে PMFIS এনভায়রনমেন্ট পেয়ে যাবে। শঙ্কর IS ও আছে, বাট PMF এরটা বেশি অ্যাট্রাকটিভ, পড়তে ভালো লাগে, কালারফুল ইমেজ টিমেজ দেওয়া আছে, স্টুডেন্টদের পছন্দ হয়। আর শঙ্কর IS এরটা একটু বোরিং লাগে, সাদা কালো বই। এখন কেমন হয়েছে জানি না, বাট আগে একটু সাদা কালো ছিল, যার জন্য খুব বোরিং লাগতো পড়তে, এটাই। বাট PMF এরটা ভালো বই, লেখাটা ভালো। মৃগাঙ্কা কিছু বলছিলে, হ্যাঁ বলো। ভুলেই গেলাম। ভুলে গেছো? আচ্ছা আচ্ছা, কি এনভায়রনমেন্টের থেকে কিছু জিজ্ঞেস করছিলে? হ্যালো। হ্যাঁ বিকাশ বলো। হ্যাঁ ম্যাম, বলছিলাম যে ওই অপশনাল সাবজেক্টের জন্য যদি কিছু করতেন। অপশনাল কি সাবজেক্ট সেটা বলো। আমার হিস্ট্রি আছে ম্যাম। অপশনালের জন্য তোমাকে আলাদা কোনো কোচিংই দেখতে হবে, কারণ হচ্ছে অপশনাল এক একজন টিচারের এক একটা থাকে। যেমন আমি অপশনাল পড়াই, আমি অ্যানথ্রোপোলজি অপশনাল পড়াই, যেহেতু আমার অপশনাল অ্যানথ্রোপোলজি, যার জন্য আমিও অপশনালটাও অ্যানথ্রোপোলজি পড়ি থাকি। অপশনাল হচ্ছে স্পেশাল সাবজেক্ট, মানে যেটাতে মাস্টার্স বা গ্র্যাজুয়েশন লেভেলের নলেজ লাগে, যে যেটাতে মাস্টার্স করেছে গ্র্যাজুয়েশন করেছে সেই লেভেলের নলেজ লাগবে। আর জেনারেল স্টাডিজ হচ্ছে সামান্য অধ্যয়ন, যেটা যেটা মাধ্যমিক লেভেলের নলেজ দিয়ে হয়ে যায়, যার জন্য জিএসটা সবাই পড়াতে পারে। বাট অপশনাল সাবজেক্টের জন্য যে ওই সাবজেক্টে মাস্টার্স করেছে বা গ্র্যাজুয়েশন করেছে, সেই বা যার নিজের ওটা অপশনাল সাবজেক্ট, সে ওটা পড়াতে পারে, তার সেই নলেজটা থাকে। কিন্তু আমার হিস্ট্রিতে সেই নলেজ নেই যেটাতে আমি হিস্ট্রি পড়াতে পারবো। আমি হিস্ট্রি জিএস পড়াই, জিএস এর যেটুকু দরকার সেটুকু আমি পড়াতে পারি। হ্যাঁ সেইটুকু আমি পড়াতে পারি। করে দিয়েছে হিস্ট্রিতে। হ্যাঁ সেটা অ্যানথ্রোপোলজি কি নেওয়া যায় অপশনাল হিসাবে, যদি না থাকে তো গ্র্যাজুয়েশন বা না না, নেওয়া কেন যাবে না, কিন্তু বিষয়টা হচ্ছে আগে নিজের নলেজের উপর বেস করে। হ্যাঁ বিষয়টা হচ্ছে, ধরো তুমি এবছর নিয়ে নিয়েছো হিস্ট্রি অপশনাল, বাট এবছর যদি তোমার না হয় তো নেক্সট ইয়ার তুমি অপশনাল বদলাতেই পারবে। মানে এরকম নয় যে প্রত্যেক বছরই আমাকে সেম অপশনাল রাখতে হবে, এরকমটা নয়। আমি নেক্সট ইয়ার ফর্ম ফিল আপে অপশনাল বদলাতে পারি। আর বিষয়টা হচ্ছে অপশনাল নেওয়াটা সম্পূর্ণ নিজের চয়েস, মানে এখানে আমি টিচার পাচ্ছি না বলে আমি নেবো না, এরকমটা না। হিস্ট্রির অনেক টিচার আছে, হিস্ট্রি অপশনাল পড়ায় আশেপাশে খোঁজ নিলে হয়তো তুমি অনেক টিচার পেয়েও যাবে। তো সেখান থেকেও যদি তুমি রেডি করতে পারো, বা হিস্ট্রি এমন একটা সাবজেক্ট টিচারের খুব একটা দরকার পড়ে না। তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বিগত 10-12 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রিন্ট করে নাও, টপার্সদের ভিডিও ইউটিউবে সার্চ করো, ইউপিএসসি টপার্স ভিডিও হিস্ট্রি অপশনাল, বা ডব্লিউবিসিএস টপার্স ভিডিও হিস্ট্রি অপশনাল। প্রচুর টপার আছে যারা অলরেডি হিস্ট্রি অপশনাল নিয়ে বেরিয়েছে, তো তাদের দেওয়া ভিডিওতে বুক লিস্ট আছে, স্ট্র্যাটেজি আছে, তারা কিভাবে প্রিপারেশন নিয়েছে, সেই অনুসারে নিজে যদি বাড়িতে রেডি করে নিয়ে সেলফ স্টাডি করো, তাহলেও হিস্ট্রি অপশনাল রেডি হয়ে যায়। কারণ হিস্ট্রিতে সেরকম কনসেপ্ট কিছু নেই, রাতারাতি মানে কেউ না বুঝিয়ে দিলে বুঝবো না এরকম ব্যাপার নয়। আর বেসিক জিএস এর যে হিস্ট্রি যেটুকু দরকার সেটা তো আমি এখানে বুঝিয়েই দিচ্ছি। বেসিক ওপর যে যেটুকু নলেজের দরকার, কনসেপ্টের দরকার, সেটা আমি এখানে বুঝিয়ে দেবো। এইবার ওটাকে আরো ইনডেপথ পড়াশোনা করতে হয় অপশনালে, সেটা তুমি চাইলে বাড়িতে করতেই পারো। আগে 1 বছর নিজে প্রিপারেশন নিয়ে দেখো যে আমি হিস্ট্রি অপশনাল রেডি করতে পারছি কিনা। যদি দেখো যে একা নিজে রেডি করতে পারছো জিএস এর নলেজ থেকে একটু হেল্প নিয়ে, তাহলে ভালো। আর যদি মনে করছো যে না আমি পারছি না, সেক্ষেত্রে তুমি অন্য কোনো অপশনালের কথা ভাবতে পারো, বাট সেটা এরকম রাতারাতি নয়, একটু সেইটা প্রিপারেশন করে তারপর বুঝতে হবে যে ওটা আমি আদৌ পারবো কি ছাড়বো, মানে ওটা কন্টিনিউ রাখবো নাকি ছেড়ে অন্য কিছু নেবো। তার জন্য ওটার জন্য একটু পড়তে হয়। যেমন আমার নিজেরও প্রথমে জিওগ্রাফি অপশনাল ছিল, আমি জিওগ্রাফি অপশনাল 2 বছর পরে যখন দেখছি যে আমি কিছুতেই ওটা কোপ আপ করে উঠতে পারছি না, জিওগ্রাফি অপশনাল কিছুতেই রেডি হচ্ছে না, তখন আমি চেঞ্জ করে 2021 সালে অপশনাল নিয়েছি অ্যানথ্রোপোলজি। তার আগে আমি 18, 19, 20 সাল অব্দি আমার জিওগ্রাফি অপশনালই ছিল। আমি 21 সালের মার্চ মাস থেকে আমার অ্যানথ্রোপোলজি অপশনাল, এবং তখন আমি কোচিং করে তারপর অ্যানথ্রোপোলজি অপশনাল কমপ্লিট করি। তো যার জন্য এরকম নয় যে আমরা টেস্ট করে দেখতে পারি না, টেস্ট করে দেখতেই পারি যে আমার এটা দিয়ে হচ্ছে কিনা, যদি হয় ভালো, যদি না হয় তাহলে আমি অন্য অপশনালের দিকে গেলাম। বাট আগেই ডিসিশন নেওয়ার দরকার নেই। ফর্ম ফিল আপ এবছরেরটা করে ফেলেছো, বাট পরের বছর ফর্ম ফিল আপের টাইমে তুমি চেঞ্জ করতে পারো, পরের বছর ফর্ম ফিল আপের সময় চেঞ্জ করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই তাতে। ঠিক আছে? আর এই বেঙ্গলি ভার্সন কি अवेलेबल পাওয়া যাবে স্টুডেন্ট? বেঙ্গলি অপশনাল নাকি বুঝলাম না। বেঙ্গলি ভার্সনে মানে ল্যাঙ্গুয়েজে? হ্যাঁ হ্যাঁ, দুটো বই আছে। পাওয়া যাবে ইউপিএসসির জন্য না ডব্লিউবিসিএস এর জন্য? না, ইউপিএসসির জন্য। ইউপিএসসির জন্য তুমি বাংলা ভার্সনে বাবু কিছু পাবে না, এখানে যা আছে সব ডব্লিউবিসিএস এর জন্য আছে। ওরিয়েন্ট পাবলিকেশনের দুটো বই আছে হিস্ট্রি অপশনালের, ওই দুটো যে কোনো লোকাল দোকানে গিয়ে বলবে দিয়ে দেবে। ওরিয়েন্ট পাবলিকেশন, একটা অরেঞ্জ কালার বোধহয়, একটা সবুজ কালার বোধহয়, ওরিয়েন্ট, ORIENT, ওরিয়েন্ট পাবলিকেশন, বাংলা ভার্সন বই। দোকানে গিয়ে বলবে হিস্ট্রি অপশনালের ওরিয়েন্ট পাবলিকেশনের দুটো বই হয়, একটু দিন।
আমাদের বারাসাতে গণেশের বুক স্টলেও পাওয়া যায়। তো যে কোনো বইয়ের দোকানে পেয়ে যাবে ওরিয়েন্ট পাবলিকেশনের বাংলা ভার্সনের অপশনালের বই। আগে ওই বই দুটো কিনে বাড়িতে পড়া স্টার্ট করো, ওই বই দুটো থেকে বেসিক মোটামুটি তোমার আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওই বই দুটো কিনে নাও আপাতত, ওটা একদম বেসিক বই, ওই দুটো সবাইকেই পড়তে হয়। তারপর আস্তে আস্তে আরো অন্যান্য জীবন মুখোপাধ্যায়ের বই রয়েছে, আরো যারা গ্রাজুয়েশন করেছে তাদের নলেজ থাকলে। তোমার কি হিস্ট্রিতে গ্রাজুয়েশন করা নাকি তোমার নতুন তুমি নিয়েছো? না গ্রাজুয়েশন নেমে দুটোই আছে। হিস্ট্রিতেই করা? হ্যাঁ। তাহলে তো অসুবিধা হওয়ার কথা না, মাস্টার্স যখন করা আছে মাস্টার্স এর যে নলেজ ওটার বেসিসেই অপশনাল হয়, তাহলে তো টিচারের দরকার নেই তোমার, তুমি নিজেই পড়াতে পারো। হিস্ট্রিতে যদি মাস্টার্স থাকে তো তুমি নিজেই পড়াতে পারো, তুমি কেন অন্যের কাছে পড়তে যাবে? ওই নলেজের বেসিসেই তো কোশ্চেন আসবে। তুমি সিম্পল কোশ্চেন প্রিন্ট করে নাও, সব থেকে বেস্ট হয়। তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রিন্ট করে নাও, করে তোমার যা নোট আছে যা বই আছে তাই দিয়ে লেখার চেষ্টা করো, দেখো হয় নাকি। যদি এক্সট্রা কিছু থাকে যে মনে হচ্ছে যে এটা আমার নোটে নেই বইয়ে নেই, তবে গিয়ে বই কেনো, আদারওয়াইজ দরকার নেই, ঠিক আছে? যে আগে তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রিন্ট করে নাও, করে হিস্ট্রি অপশনালের তোমার যা মাস্টার্স এর যা নলেজ আছে যা বই আছে নোট আছে সেগুলো দিয়েই লেখার চেষ্টা করো। তাহলে তো টিচারের দরকার নেই। টিচার কারা নেয়? যাদের ব্যাকগ্রাউন্ড থাকে না তারা টিচার নেয়, যাদের ব্যাকগ্রাউন্ড থাকে তাদের টিচারের দরকার হয় না। আমার ব্যাচে বহু স্টুডেন্ট আছে যারা জিওগ্রাফি অনার্স করছে, জুলজি অনার্স করছে বা কেমিস্ট্রিতে মাস্টার্স করেছে, তারা কেউ নেয়নি কোনো টিচার, দরকারই নেই। তারা যেটাতে মাস্টার্স করেছে সেটাতেই তারা অপশনাল নিয়েছে। আর তাহলে তো বদলাবার প্রশ্নই আসছে না, তুমি বদলাবেই না, কখনোই বদলাবে না। যে একটা সাবজেক্টকে 5 বছর পরে তার এমনি সেই সাবজেক্টে একটা ডিপ নলেজ থাকবে, সেটাই স্বাভাবিক। 5 বছর পড়েছে যখন তার নলেজ থাকবেই। তো সুতরাং তোমার বদলাবার কোনো প্রয়োজন নেই। তুমি তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রিন্ট করে নাও, নিয়ে দেখো তোমার যা বই আছে যা নোট আছে সেটার থেকে তুমি রেডি করতে পারছো কিনা। সেলফ স্টাডি করো, বিকজ অলরেডি তুমি 5 বছর পড়ে ফেলেছো, তোমার আবার নতুন করে কি পড়ার আছে? তুমি কারোর কাছে পড়তে গেলে মনে হবে এগুলো তো আমি অলরেডি জানি, আমি কলেজে থাকতেই পড়েছি। তো নতুন করে তোমার কারোর কাছে পড়ার দরকার নেই, তোমার এখন বাড়িতে নিজের পড়ার দরকার আছে। সেলফ স্টাডি করো, ওই সাবজেক্ট এমনি রেডি হয়ে যাবে, অসুবিধা হবে না। কারণ এতে এমন কিছু সহজ মানে কোনো রকেট সায়েন্স নেই, বিরাট কিছু কঠিন কনসেপ্টও নেই, যা আছে মুখস্থ করতে হয়, প্রচুর লিখতে হয়। হিস্ট্রি অপশনাল, প্রচুর লেখা। অলরেডি যেহেতু 5 বছর পড়েছো জানোই, প্রচুর লেন্দি কোশ্চেন থাকে। তো এই লেখাগুলোই প্রচুর লিখতে হয়, বাড়িতে মুখস্থ করতে হয়, ব্যাস। এটার প্রসেস খুব একটা কঠিন কিছু নয়, নিজেই করা যাবে, অসুবিধা নেই তাতে। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ম্যাম বলো। বলছিলাম যে আমার তো বায়োলজি নিয়ে অনার্স করতেছি বর্তমানে, ফিজিওলজিতে। তো ফিজিওলজি তো নেই, ডাব্লিউবিসিএস এ আসলে ওটা সুবিধা হয়ে যাবে। কিন্তু মানে ধরো যদি অপশনাল নিতে হয় তাহলে কি আমি অ্যানথ্রোপোলজিটা আচ্ছা, ফিজিওলজিটা কি জিনিস, মানে ওখানে কি স্টাডি করা হয় তোমাদের? হিউম্যান মানে বায়োলজির মধ্যে 3টা আছে, জুলজি, হ্যাঁ, জুলজি বোটানি, হ্যাঁ ওইটাই বলছি, জুলজি বোটানিটা তো আমরা উদ্ভিদ আর প্রাণী নিয়ে পড়ছি, আর এটা শুধুমাত্র এক্সক্লুসিভলি মানুষকে নিয়ে পড়ে, তাই তো? তাহলে অ্যানথ্রোপোলজি নিতে পারো, বিকজ অ্যানথ্রোপোলজি তো মানুষকে নিয়েই স্টাডি করা হয়, তো সেক্ষেত্রে কানেক্টেড নলেজ পেয়ে যাবে তুমি ওখানে, একই জিনিস দিয়ে অনেকটা হেল্প হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি আর ফিজিওলজি অলমোস্ট সেমই থাকে, তো যার জন্য অসুবিধা হবে না। প্লাস এটা অ্যানথ্রোপোলজির মধ্যে অনেক ডাইভার্স টপিক থাকে, খুব ইন্টারেস্টিং লাগে, সোশ্যাল, ট্রাইবাল, অনেক কিছু জানার একটা স্কোপ থাকে, নতুনত্ব কালচার, নতুনত্ব ট্রাইব, এদের সম্পর্কে পড়ার একটা জায়গা থাকে, যার জন্য তো একটা মিক্সড নলেজ হয়ে যাবে। তো ওটা তো ডাব্লিউবিসিএস এটা তো কমন হয়ে যাচ্ছে, অ্যানথ্রোপোলজি আর ইউপিএসসি তে অ্যানথ্রোপোলজি নিতে পারো, ওটা ভালো সাবজেক্টও আছে, প্লাস তোমার একই নলেজ দিয়ে হেল্প হয়ে যাবে। হ্যাঁ সেটাই, আমি ওটাই ভাবছিলাম। ঠিক আছে, আর ওটা স্কোরিং সাবজেক্টও, এখন যেহেতু সিলেবাসও ছোট, 3 মাসের 100 দিনের মধ্যে রেডি হয়ে যায়, 90 দিন 100 দিনের মধ্যে রেডি হয়ে যায় অ্যানথ্রোপোলজি, তো যার জন্য ওটাতে সহজ, তাড়াতাড়িও হয়ে যাবে। মানে ওটা তো পরে প্রিপারেশন করলেও হবে, মানে এখনই লাগবে না। হ্যাঁ, এখনই লাগবে না, ঠিক আছে? তোমার যদি মনে হয় তুমি ফার্স্ট অ্যাটেম্প্ট কোন বছর দেবে? 2028-এ দেবে, তাহলে তুমি 27-এর জুন মাসের পর থেকে, মানে আজ থেকে 1 বছর বাদের থেকে তুমি স্টার্ট করবে অপশনাল পড়া। হ্যাঁ, এক বছর পরের থেকে স্টার্ট করবে। এখন 4টা যে সাবজেক্ট, মেইন কোর্স সাবজেক্টটা, ওই কয়টা কমপ্লিট করতে থাকি, পরে কারেন্ট অ্যাফেয়ার্স অপশনাল। একদম, এখন কারেন্ট অ্যাফেয়ার্স এরও দরকার নেই, এখন অপশনালেরও দরকার নেই, সব 1 বছর পর, কারেন্ট অ্যাফেয়ার্স অপশনাল সব 1 বছর, ওই মোটামুটি মে মাসের পর থেকে শুরু করবে। 2027-এর মে মাসের পর থেকে স্টার্ট করলেই হয়ে যাবে, যেহেতু অলরেডি জিএস আগে থাকছে, তো অতটা বেশি প্রেসার থাকবে না, তখন কারেন্ট অ্যাফেয়ার্স আর অপশনালের উপর ফোকাস রাখলেই হবে। মানে টিল নভেম্বর ডিসেম্বর 2027-এর ডিসেম্বরের মধ্যে যেন ফুল সিলেবাস কমপ্লিট হয়ে যায়, টিল 2027-এর ডিসেম্বরের মধ্যে, যাতে 28 পড়লে পুরো রিভিশনের উপর থাকতে পারো। 28-এ যেন আর নতুন কিছু পড়া না হয়, 28-এর একদম জানুয়ারি মাস থেকে ফুল ডেডিকেটেড হয়ে প্রিলিমসের জন্য রিভিশন করতে পারবে তাহলে।
আর মক টেস্টটা কি মানে মক টেস্ট এখন 2028 তুমি এখন যেটা ব্যাচে যেরকম মক টেস্ট দিচ্ছ দাও, আর যেটা প্রপার ধরো যে ভিশনের 35টা মক টেস্ট বা অন্যান্য কোচিং এরও যে টানা 30-40টা যে মক টেস্ট গুলো হয়, সেগুলো মোটামুটি 1 বছর আগে থাকতে দিলেই হয়। 1 বছর আগে, যে বছরের অ্যাটেম্প দেবে তার ঠিক 12 মাস আগে থাকতে দিলেই হবে, মানে নেক্সট ইয়ার। কারেন্ট অ্যাফেয়ার্স, মক টেস্ট, অপশনাল সব নেক্সট ইয়ার এপ্রিল মে মাসের পর থেকে করতে স্টার্ট করলে, এপ্রিল মে থেকে করতে স্টার্ট করলে তোমার হয়ে যাবে। ঠিক আছে, আগে আগে স্ট্যাটিক কমপ্লিট করে নাও। বল। আর নিউজ পেপারটা কি আমার এখন কি রেগুলার পড়া উচিত? না না না, এখন কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে কোনো লাভ নেই, তার কারণ এই কারেন্ট অ্যাফেয়ার্স তোমার খুব একটা লাগবে না, তুমি শুধু এখন দেখতে পারো। ভিশন PWOLDIS এর যে সুমিত স্যার যে হিন্দুর এডিটোরিয়াল অ্যানালিসিস এর যে ভিডিওগুলো দেন সেটা দেখতে পারো, অথবা স্টাডি লাভার বীর বলে একজন স্যার আছেন, উনিও হিন্দুর এডিটোরিয়াল অ্যানালিসিস দেন, সেই ভিডিও দেখো। যে দিনে 30 মিনিট, ওনারা তো বেশি বড় ক্লাস করানো না, 30-40 মিনিটের ব্যাপার, তো দিনে সারাদিন যা পড়লে রাত্রিবেলা শোয়ার আগে ব্যাস এই 30 মিনিটের আজকে এডিটোরিয়াল অ্যানালিসিসটা 1 বছর ধরে যদি কেউ কানেও শোনে না, তার অটোমেটিক নলেজ বেস তৈরি হয়ে যায় যে পরিবেশে কি চলছে। ঠিক আছে, জাস্ট 1 বছর ধরে তুমি আপাতত কানে শোনো, নেক্সট ইয়ার এপ্রিল মে মাস থেকে তুমি মান্থলি ম্যাগাজিন পড়তে স্টার্ট করবে। এখন আগে 1 বছর শুধু কানে শোনো, তাহলেই হবে, ভিডিও থেকে কানে শোনো, পড়ার দরকার। আর মক টেস্টটা কিভাবে মানে দেয় সাধারণত সবকিছু কমপ্লিট হওয়ার পরে? মানে না, কোশ্চেন কিনতে হয় বলতে ধরো তুমি booknet.in, আমি প্রথমেই বললাম একটা ওয়েবসাইট আছে BOOK booknet net একসাথে booknet.in, এরা তোমাকে হোম ডেলিভারি দিয়ে দেবে। ওখানে তুমি যদি মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করো, যেভাবে অ্যামাজন ফ্লিপকার্টে আমরা জিনিস অর্ডার দিই ওই সেম প্রসেস, ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তোমার বাড়ির অ্যাড্রেস, ফোন নাম্বার, নাম, ঠিকানা সব দিয়ে দিতে হবে, অনলাইন পেমেন্ট করতে হবে, 7 দিনের মধ্যে তোমার বাড়িতে চলে আসবে জিনিসটা। ঠিক আছে, ওখান থেকে তুমি অনলাইনে অর্ডার দিতে পারবে, মানে তো ভিশন IAS এর আছে, অন্যান্য সব কোচিং একবার সার্চ করো, ওয়েবসাইট এমনিই পেয়ে যাবে, ওখানে অন্যান্য কোচিং এরও নোট আছে, মেটেরিয়াল আছে, অপশনালের নোট আছে, যার যেরকম লাগে সেগুলো অ্যাভেলেবেল থাকে। এছাড়া তো দিল্লির কত কোচিং ইনস্টিটিউট, দিল্লির কত বইয়ের দোকানগুলোরও ফোন নাম্বার থাকে, ওদেরকে ফোন করে যদি পেমেন্ট করে দেওয়া হয় ওরাও বাড়িতে পাঠিয়ে দেয়। ইমেজ রানার আছে, অতুল ফটোস্ট্যাট আছে, এরকম অনেক আছে, একটা দুটো না। তো যারা সবাই হোম ডেলিভারি দিয়ে থাকে, অল ওভার ইন্ডিয়াতে এরাও হোম ডেলিভারি দেয়, তো যার জন্য ওগুলো তুমি 1 বছর আগে যখন তুমি আনিয়ে নেবে, আর 1 বছর আগে তুমি রাতারাতি সব পেয়েও যাবে না, বিকজ মক টেস্ট গুলো চলেই 12 মাস ধরে। বিগত পেছনের যে 12 মাস থাকে, মানে লাইক ধরো 2026-এ যারা এক্সাম দেবে তারা 25-এর ওই মার্চ এপ্রিল থেকে মক টেস্ট দেওয়া শুরু করেছে, এবছরের মার্চ এপ্রিল অব্দি দেবে, এই 12 মাস ধরে এরা 35টা মক টেস্ট দেয়। তো এখন চাইলেও তুমি অর্ডার দিলে শুধুমাত্র তুমি 25-এর মক টেস্ট গুলোই পাবে, মানে 26-এ যে মক টেস্ট গুলো এক্সাম যেটা হচ্ছে তার পাবে, UPSC 2026-এর মক টেস্ট পাবে, বাট তুমি তো দেবে 2028-এ। ঠিক আছে, তো যার জন্য রাতারাতি একবারে সব পেয়ে যাবে না, ধরো 10টা করে অর্ডার দিয়ে দিতে পারো, 5টা করে অর্ডার দিয়ে দিতে পারো, প্রথম 10টা মক টেস্ট যখন হয়ে গেল তুমি তখন 10টা মক টেস্ট অর্ডার দিয়ে দিলে। ওদের ওয়েবসাইটটা মাঝে মধ্যেই মাসে একবার করে চেক করবে যে কতটা করে আপডেট হলো, কতগুলো মক টেস্ট অ্যাভেলেবেল হলো, যখনই অ্যাভেলেবেল হয় ওরা ওখানে পোস্ট দিয়ে দেয়। ঠিক আছে, ওইখান থেকে মক টেস্ট অর্ডার করবে, বাড়িতে দেবে। আর এছাড়া যেরকম মান্থলি বেসিসে তোমাদের ক্লাসে যেরকম যখন যে সাবজেক্ট তৈরি হয়ে যাচ্ছে সেই সাবজেক্টের মক টেস্ট তো সারা বছর ধরে অল্প অল্প করে দিচ্ছ, সেটার একটা প্র্যাকটিস হচ্ছে, বাট ফুল ফ্লেজেড 30-40টা মক টেস্ট সবাইকে দিতে হবে, ফুল ফ্লেজেড। আর এবং সেটা দিল্লির যে কোনো কোচিং ইনস্টিটিউটের, আমি জেনারেলি ভিশনটাই দিতাম এবং আমি ভিশনটাই প্রেফার করি, কারণ ভিশনের মক টেস্টের কোয়ালিটি সব থেকে বেস্ট হয়, অন্যান্য কোচিং তো আছে, বাট ভিশনের মক টেস্টের সাথে UPSC-র কোশ্চেনের মিল অনেক বেশি থাকে। যদি কেউ ভিশনের মক টেস্টে 80 থেকে 100-র মধ্যে মার্কস পায়, তার প্রিলিমসে পাস করার সম্ভাবনা 80% হয়ে যায়। ঠিক আছে, 80-90% তার সম্ভাবনা থাকে। তো যার জন্য ভিশনের মক টেস্টটাকে আমি সবসময় বেশি প্রেফার করি। তারপর যদি মনে হয় শূন্য IAS আছে, GS স্কোর আছে, ইনসাইট আছে, অন্যান্য কোচিংও আছে, বাট প্রথম ভিশন IAS এর 35টা মক টেস্ট সবাইকে দিতে হবে যারা প্রিলিমসে এক্সামে বসতে যাচ্ছ সেই বছরে। ঠিক আছে, তো যার জন্য ওটা এখনই তোমার লাগবে না, এখন তুমি আপাতত ব্যাচে যেটা করছো সেটাই করো, এতেই হয়ে যাবে। যেহেতু 28-এ এক্সাম দেবে, এখনো 2 বছর সময় রয়েছে হাতে, তো এখন আস্তে আস্তে আগে সিলেবাস কমপ্লিট করো, স্ট্যাটিক কমপ্লিট হয়ে গেলে আস্তে আস্তে সব হয়ে যাবে। ম্যাম, আর PT 365 ওটা কোন মাসে বেরোয় অ্যাকচুয়ালি, মানে জানুয়ারিতে? না, ওটার ওরকম ফিক্সড কিছু থাকে না, ওটা এবছরেরটা বোধহয় বেরিয়েছে জানুয়ারির শেষে, ওখানে প্রথম 8 মাসেরটা কভার করেছে, তারপর পার্ট 1 বেরোবে বোধহয় এরকম মার্চের শেষে বা এপ্রিলের শুরুতে। এটা কি মার্চ সবে শুরু হলো, তো মার্চের শেষের দিকে বেরোবে। আর পার্ট 2টা বেরোবে আবার মে মাসের প্রথম উইকে, মানে এক্সামের 15-20 দিন আগে পার্ট 2টা বেরোয়, আপডেটেড পার্ট। মানে একটা বেরোয় হচ্ছে পিটি 365 সাবজেক্ট ওয়াইজ, যেটা আমি অলরেডি তোমাদের গ্রুপে পাঠালাম। তারপর বেরোয় আপডেটেড পিটি পার্ট 1, আপডেটেড পিটি পার্ট 2। আপডেটেড পিটি পার্ট 1-এ প্রথম 2-3 মাস কভার হবে, আর পরের আপডেটেড পিটি পার্ট 2-তে পরে 2-3 মাস কভার হয়, এইভাবে করে পরের 5 মাস কভার করা হয়।
ঠিক আছে, 5 আর 8 টোটাল এরকম 13 মাস মতো কভার হয় কারেন্ট অ্যাফেয়ার্সটা। তো যার জন্য ওটা ডিপেন্ড করে এবং ওটা বারবার চেক করতে থাকতে লাগে, ওটা কোথাও ইয়ে হয় না, মানে আমি বারবার ওয়েবসাইট খুলে খুলে দেখতে থাকি যে আপলোড করলো কিনা। ওটা ওদের টেলিগ্রাম চ্যানেলটা হোক বা ইউটিউবের ওদের যে অ্যাপস আছে, ভিশন আইএস এর অ্যাপস আছে, তোমরা ইনস্টল করে নাও সিম্পল। যদি ওয়েবসাইট চেক করতে না পারো অ্যাপস ইনস্টল করে, অ্যাপসে নোটিফিকেশন চলে আসে কিছু আপলোড হলে। ঠিক আছে, অ্যাপসটা ইনস্টল করে নাও, ভিশন আইএস গুগলে সার্চ করো, ইয়েতে প্লে স্টোরে সার্চ করো, পেয়ে যাবে ভিশন আইএস বলে অ্যাপস আছে। তো ওটা ইনস্টল করে নাও, ওখানে কারেন্ট অ্যাফেয়ার্স দিলে পরে ওখান থেকে আপডেট করে নেবে, মানে ওখানে পেয়ে যাবে তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সব ওখানে দিয়ে দেয়। ওখানে ফ্রি রিসোর্স বলে একটা অপশন আছে, ফ্রি রিসোর্সের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে সব পেয়ে যাবে। ম্যাম বলছিলাম দা হিন্দু বেটার হবে না ইন্ডিয়ান এক্সপ্রেস? মানে হিন্দু তো একটু কঠিনই লাগে ওটা। না, হিন্দু তো কঠিন, বাট বিষয়টা হয়েছে কি দুটোর একটাও পুরোপুরি পড়ার দরকার নেই। হিন্দু পড়লে এডিটোরিয়ালের ওপর আর হচ্ছে ওয়ার্ল্ডের পেজ, বিজনেসটাও এখন খুব রেলিভেন্ট হয় না। ওয়ার্ল্ড এডিটোরিয়াল, ন্যাশনাল, নেশন ওয়াইজ কিছু ইনফরমেশন থাকে, আর হচ্ছে ওয়ার্ল্ড, এই 3-4টে পেজ আছে হিন্দুর পড়তে লাগে। আর হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস আমি নিজে কখনো পড়িনি, বাট আমি শুনেছি ল্যাঙ্গুয়েজ অনেক সহজ হয়। আর এক্সপ্লেন বলে একটা পেজ থাকে যেখানে বোধহয় বিষয়গুলোকে খুব সুন্দর করে এক্সপ্লেন করা হয়, ওই পেজটা ইম্পর্টেন্ট হয়। তো সেক্ষেত্রে এগুলো ইউটিউবে সার্চ করলে অনেকে ক্লাস করায়, ইউটিউবে প্রচুর কোচিং আছে যারা এগুলো ফ্রি ক্লাস করায়, সেখান থেকে ক্লাসগুলো 1 বছর ধরে দেখতে থাকতে পারো। দেখার পর তোমার যখন মনে হবে যে না আমি হিন্দুর সাথে কোপ আপ করতে পারছি, যেমন আমি কোনোদিনও ইন্ডিয়ান এক্সপ্রেস পড়িনি, আমি বরাবরই প্রথম দিন থেকে ডে 1 থেকে হিন্দুই পড়ে এসেছি। 2018 ফার্স্ট ফেব্রুয়ারি থেকে আমি হিন্দু পড়ি, একদম ফার্স্ট ফেব্রুয়ারি থেকে আমি পড়া স্টার্ট করি, 2018 ফার্স্ট ফেব্রুয়ারি থেকে আমি ইউপিএসসির পড়া স্টার্ট করি এবং ডে 1 থেকে আমি হিন্দু পড়ি। তো যার জন্য আমি কখনো ইন্ডিয়ান এক্সপ্রেস পড়িনি, যার জন্য আমার ইন্ডিয়ান এক্সপ্রেসের যে কি ল্যাঙ্গুয়েজ আমি জানি না, আমি শুনেছি আমার যারা তখন পড়তো আর কি, বলতে পারো কো অ্যাসপিরেন্ট যাদের সাথে আমি তখন টুকটাক কথা বলতাম, তারা অনেকেই ইন্ডিয়ান এক্সপ্রেস পড়তো এবং বলতো যে ভাষা অনেক সহজ ভাষা, বাট আমি নিজে পার্সোনালি কখনো পড়িনি। এবার তুমি নিজে আগে কিছুদিন ইউটিউবে ভিডিও দেখো, হিন্দুরও দেখো, ইন্ডিয়ান এক্সপ্রেসের এটাও দেখো, দেখে যেটার সাথে তোমার মনে হচ্ছে তোমার সহজ লাগছে 1 মাস দেখো, যেটা মনে হবে যে না আমি এটা সহজ লাগছে, এটা আমি কন্টিনিউ করতে পারবো, তখন তুমি 1 বছর বাদের থেকে তুমি সেটা দেখবে। বাট হিন্দু ইজ ইম্পর্টেন্ট। এবার যদি জিজ্ঞেস করো কম্পারেটিভলি কোনটা বেশি ইম্পর্টেন্ট হয় আমাদের ইউপিএসসি পয়েন্ট অফ ভিউ থেকে, হিন্দু ইন্ডিয়ান এক্সপ্রেসের থেকেও হিন্দু বেশি ইম্পর্টেন্ট হয়। হিন্দুর এডিটোরিয়াল খুব ইম্পর্টেন্ট হয়, স্পেশালি মেন্সের জন্য, ইন্টারভিউ এর জন্য হিন্দুর এডিটোরিয়াল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা পেজই বেশি ইম্পর্টেন্ট হয়, দ্যাট ইজ হচ্ছে এক্সপ্লেন করা যে পেজটা থাকে, পেজের ওপর বোধহয় এক্সপ্লেন এরকম কিছু লেখা থাকে, ঠিক আছে, শুধু ওই পেজটা বেশি ইম্পর্টেন্ট হয়। তো যার জন্য হিন্দু সবাইকে পড়তে হবে, হিন্দুর এডিটোরিয়ালটা স্পেশালি, পুরোটা আমি বলছি না, শুধুমাত্র এডিটোরিয়াল পেজটা সবাইকে পড়তে হয়। ঠিক আছে, ওটা এখনই ডিসাইড করার দরকার নেই, তুমি আগে কিছুদিন দেখো ইউটিউবে, দেখতে দেখতে আস্তে আস্তে তোমার যেটার সাথে কোপ আপ করতে সুবিধা হবে তুমি সেটা তখন চুজ করবে। ম্যাম আর বলছিলাম মেইনসের যে রাইটিং গুলো মানে করবো যখন, তখন যদি কোনো এক্সাম্পল আমার কারেন্ট অ্যাফেয়ার থেকে অ্যাড করতে লাগে, তখন অ্যাড করতে মানে পারবো? মানে যদি পড়া থাকে তবেই অ্যাড করতে পারবে, যদি পড়া না থাকে তাহলে স্ট্যাটিক বইয়ে যে এক্সাম্পল আছে সেটাই অ্যাড করবে। যদি ধরো তুমি মান্থলি ম্যাগাজিন পড়তে স্টার্ট করে দিয়েছো, তুমি তখন অ্যাড করতে পারবে। যতদিন না তোমার মান্থলি ম্যাগাজিন পড়া স্টার্ট হচ্ছে ততদিন তো অ্যাড করতে পারবে না, ততদিন অবধি বইয়ে যে এক্সাম্পল গুলো দেওয়া রয়েছে স্ট্যাটিকের বা 2-4 বছর আগের, সেগুলো তখন দিতে পারবে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স যখন তুমি পড়তে স্টার্ট করবে, তোমার নলেজে থাকলে তুমি কেন অ্যাড করতে পারবে না, 100 বার পারবে, বাট তোমার নলেজে তো আগে থাকতে হবে, মুখস্থ থাকতে হবে, আর এটা তখনই সম্ভব যখন তুমি রেগুলার বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে তবেই। তো যদি পড়া থাকে তুমি অ্যাড করবে, তাতে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আর কারোর কোনো কোশ্চেন? দিদি বলো। মানে আমি বললাম যে 2027-এ যদি হচ্ছে আমি এক্সামে বসি, কমপ্লিট করবো, তো সেক্ষেত্রে মানে এখন থেকে মানে আমার মানে কিভাবে পড়বো, যেহেতু যদিও আমি মানে 2025 সালে হচ্ছে তোমার ওখানে শুরু করলেও মানে 5 মাস পড়ার পর আমার মানে বন্ধ ছিল, তো এইবার আবার নতুন করে 2026-এ তোমার ওখানে শুরু করলাম। তো সেক্ষেত্রে 2027-এ যদি বসি তাহলে হচ্ছে আমার মানে কিভাবে কি করবো না করবো এটা হচ্ছে একটা বিষয়, মানে তুমি যদি একটু গাইড করে দাও। আর দ্বিতীয়ত হচ্ছে আমারও স্ত্রীতে হচ্ছে মাস্টার্স করা, গ্রাজুয়েশন আর মাস্টার্স দুটোই, তবে সিলেবাস ঠিকঠাকই আছে যেরকম আমাদের এমএতে ছিল। আমি হিস্ট্রিতে অপশনাল আমি সিলেবাস দেখছি, কিন্তু মানে সিলেবাস এতটাই মানে ভাস্ট আর মানে অনেক কিছু পড়তে হয়, এটা মানে একটা বিষয়। তো আর অ্যানথ্রোপোলজির যে সিলেবাস মানে তোমার ওখান থেকে ভিডিও থেকে দেখছি অ্যানথ্রোপোলজি, তো সেখানে হিস্ট্রি অনেক কিছু জিনিস মানে আছে, তো মানে
ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, তো সেক্ষেত্রে মানে আমি মানে বুঝে উঠতে পারতেছি না যে মানে অ্যাকচুয়ালি মানে কোনটা চুজ করবো, মানে এই হচ্ছে একটা বিষয়। আর মানে এই 27-এ যদি এক্সামে বসি, মানে এটা আমার মানে ঠিক হবে কিনা, যেহেতু 2025-এ শুরু করলেও যেহেতু আমার মানে কন্টিনিউ তারপরে ছিল না, 5 মাস কন্টিনিউ করার পর আবার নতুন করে শুরু করতে হলো 26 থেকে। তো সেক্ষেত্রে মানে কিভাবে একটু কি করবো, বা দেখো, মানে এটা যদি একটু বলে দাও। প্রথমে আমি অপর্ণাকে যখন বলেছি তখন হয়তো তোমরা ছিলে না। অপর্ণাকে যখন বলেছিলাম তখন ছিলে যে কাদের এক্সামে বসা উচিত, তো এটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। না না, হ্যাঁ, এটা এটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যখন তোমার সিস্যাট এর প্রিপারেশন ফুল কমপ্লিট হবে, সিস্যাটে তোমার 70-75-এর ওপর নাম্বার আসবে, এবং একটা দুটো মক টেস্টে না, টানা 10টা মক টেস্টে যখন তুমি সিস্যাটে 70-75-এর ওপর নাম্বার পাবে, জিএস এ যখন 80 থেকে 100-র মধ্যে টানা 20-25টা মক টেস্টে যখন টানা তুমি 80 থেকে 100-র মধ্যে নাম্বার পাবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যখন তুমি সলভ করবে প্রিন্ট আউট করে নিয়ে এসে, যেরকম আমি পাঠিয়েছি ওরকম না, ওটা বাড়িতে প্র্যাকটিসের জন্য। আর যখন নর্মাল পিডিএফটাকে ধরে প্রিন্ট করে 100টা কোশ্চেন এট এ টাইম বসে সময় ধরে 2 ঘন্টায় মক টেস্ট দেওয়া, ওইভাবে যখন প্রিভিয়াস ইয়ারের মক টেস্ট গুলো দেবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটাকেও মক টেস্টের মতো করেই দিতে হয়, যখন ওভাবে দেবে তখন যদি তোমার 80 থেকে 100-র মধ্যে নাম্বার আসে, এবং একবার দুবার নয়, 15-20 বার 30 বার বারবারই ওরকম 80 থেকে 100-র মধ্যে নাম্বার আসছে, তখন বুঝবে যে তোমার প্রিপারেশন কমপ্লিট, যে হ্যাঁ আমার সিস্যাটেও ভালো মার্কস আসছে, জিএসএও ভালো মার্কস আসছে, আমি এবার এক্সামে বসবো। তো ধরো তুমি টার্গেট করেছো 27, এইবার 27-এর এক্সামের আগে যখন তুমি দেখবে যে তুমি তোমার মক টেস্ট মিনিমাম জিএস এর জন্য 30-40টা আর সিস্যাট এর জন্য 10টা, এই লেভেলের মক টেস্ট হয়ে গেছে, বিগত 15 বছরের সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমার সলভ হয়ে গেছে, এবং তাতে তোমার নাম্বার ভালো নাম্বার আসছে, ভালো নাম্বার যেরকমটা বললাম, একটাতে 75-এর ওপরে আর একটাতে 80 থেকে 100-র মধ্যে, এইটা যদি হয় তখন তুমি এক্সামে বসবে। 27-এ ফিল আপ করো, ফর্মটা ফিল আপ করে রাখো, ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা নেই, বাট আমি আগেই বললাম যেরকম অপর্ণাকেও, যে ফর্মটা ফিল আপ করেছো খুব ভালো, বাট এই জিনিসটা যদি আসে তবে অ্যাটেম্প দিতে যাও, না হলে বেকার অ্যাটেম্প নষ্ট করো না। এই জিনিসটা যদি আসে, আর এটা কখন ডিসাইড করবে, এক্সামে 2 থেকে 3 দিন আগে, এক্সামের 5-7 দিন আগে বা 2 থেকে 3 দিন আগে, তখন ডিসাইড করবে যে আমার সব মক টেস্ট 1 সপ্তাহ আগে দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ এইবার আমি ফুললি রেডি। যখন তোমার ভেতর থেকেই কনফিডেন্স আসবে, যখন নিজেদের ভেতর থেকেই আসে না যে হ্যাঁ এবার আমি পারবো, আমার সেই লেভেলের হয়েছে, তবেই যাওয়া উচিত, আদারওয়াইজ না হলে অ্যাটেম্প নষ্ট হয়, অ্যাটেম্প নষ্ট হয়। আর ধরো যদি এরকম হয় যে কারোর হাতে বয়সই নেই, যেমন তোমাদের ব্যাচেই আছে পৌলমী, ও পড়া শুরু করেছে লেট করে, যার জন্য ওর হাতে অ্যাটেম্প আছেই দুটো, ও 26 আর 27 দিতে পারবে, তারপর ওর 32 হয়ে যাবে, ও আর দিতেই পারবে না। তো ওর ক্ষেত্রে কি তোমাদের এই রুলসটা অ্যাপ্লিকেবল হবে না? ওর ক্ষেত্রেও 2 বছরেই দেবে, প্রিপারেশন থাকলেও বসবে, না থাকলেও বসবে, বিকজ বয়সটাও ম্যাটার করে, যে আমার বয়সটা কখন, আমি কোন বয়সে শুরু করছি পড়াটা, যে যদি আমার হাতে বয়স থাকে তাহলে আমি অ্যাটেম্প বুঝে দেবো, বেকার নষ্ট করবো না, যদি আমার হাতে বয়স না থাকে তাহলে আমি অ্যাটেম্প দিয়ে দেবো, অসুবিধা নেই। আর যদি আমার হাতে ধরো এরকম থাকে যে আমি এসসি এসটি, আমার হাতে আনলিমিটেড অ্যাটেম্প আছে, আমি 21 থেকে 37 অব্দি সব বছর বসতে পারবো, তাহলে কোনো অসুবিধা নেই। বাট জেনারেল যদি হয়, তাহলে যদি তার অ্যাটেম্প বার থাকে যে 6টা অ্যাটেম্পের বেশি সে দিতে পারবে না, তাহলে সে বেকার অ্যাটেম্প নষ্ট করবে না, ঠিক আছে? যদি অ্যাটেম্প বার থাকে যে হ্যাঁ আমি এরপর আর দিতে পারবো না, তাহলে যেন বেকার গিল্ট ফিলিং না হয় যে আমার অ্যাটেম্প গুলো আমি বেকার নষ্ট করলাম, পরে আমার কাছে প্রিপারেশন ভালো হয়েছিল, একটা বয়সের পর প্রিপারেশন ভালো হয়ে যায়, কিন্তু বিষয়টা হয় তখন আর অ্যাটেম্প থাকে না। এরকম আমার দেখা বহু মানুষকে আমি দেখেছি যাদের অ্যাটেম্প নেই, বয়স আছে, আবার অনেকের আছে যে অ্যাটেম্প ছিল বয়স নেই, যেমন আমার নিজেরই চেনা একজন আছে পূজাদি বলে, খুব অনেক বছরের পরিচয় ওনার সাথে আমার, 4টে অ্যাটেম্পটই দিতে পেরেছি ইউপিএসসি তে, 28 থেকে 32 অব্দি 4টে অ্যাটেম্পটই দিয়েছে, তারপর আর দিতেই পারেনি, মানে যখন জেনেছে এক্সামের সম্পর্কে তখনই অনেক দেরিতে জেনেছে। তো অনেক মানুষ আছে যারা ইউপিএসসি প্রিপারেশনে আসেই অনেক লেট করে, কেউ সাকসেসফুল হয়, যেমন অনুকুমারী ম্যাম সাকসেসফুল হয়েছে, তো দ্যাটস ওয়াই তাকে আমরা চিনেছি অ্যাজ আ টপার হিসেবে, বাট অনেক তো আছে না যারা টপ করে কোনোদিনও পাস করতে পারেনি, বা 2-4টে অ্যাটেম্প দেওয়ার পরই তাদের বয়স চলে গেছে, তো এরকমও আছে। তো যার জন্য তুমি 27-এ ফর্ম ফিল আপ করবে, প্রিপারেশন নেবে, সব ঠিক আছে, বাট নিচ্ছ সেটাই সেম রাখবে, বাট এক্সামে বসতে যাবে কি যাবে না, বা বসাটা ঠিক হবে কি হবে না, সেই ডিসিশনটা এখনের নয়, সেই ডিসিশনটা এক্সামের 5-7 দিন আগে তুমি নেবে। যে যে ক্রাইটেরিয়া গুলো বললাম, যদি ওগুলোতে টিক পড়ে তাহলে তুমি যাবে, যদি ওগুলোতে ক্রস থাকে তাহলে তুমি যাবে না, বোঝা গেছে? আচ্ছা, এইবার এই মোমেন্টে যেটা করতে হবে, এই মোমেন্টে 27-এ এক্সাম দিলে কারেন্ট অ্যাফেয়ার্স পড়া শুরু করে দিতে হবে, যেহেতু অলরেডি মার্চ মাস পড়ে গেছে, মার্চ এপ্রিল 2026 থেকেই মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয়। তো এখনই না হোক, অন্তত মান্থলি ম্যাগাজিন ভিশনেরটা বেরোবে মে মাসের 20 তারিখে, এপ্রিলের মান্থলি ম্যাগাজিন ভিশনেরটা বেরোবে মে মাসের 20 তারিখে, তো মে মাসের 20 তারিখের পর থেকে মান্থলি ম্যাগাজিন পড়তে স্টার্ট করতে হবে। এছাড়া স্ট্যাটিক যেরকম পড়ছো সেরকমই পড়বে, সাবজেক্ট ধরে ধরে আগে শেষ করো। ইকোনমি শেষ মানে তোমাদেরকে আমার সাথেই চলতে হবে, যদি 27-এ এক্সাম দিতে চাও তাহলে আমার সাথে সাথে চলতে হবে, আর যদি মনে করো 28-29-এ দেবে তাহলে একটু স্লো চললেও অসুবিধা নেই, বাট 27-এ এক্সাম দিলে এরকম যেন না হয় যে দিদির এই মাসে হয়ে গেছে, জানুয়ারি ফেব্রুয়ারিতে দিদির ইকোনমি হওয়া মানে আমারও জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে যেন ইকোনমি হয়ে যায়, আদারওয়াইজ নাহলে আমি পিছিয়ে যাবো।
কারণ অলরেডি মার্চ থেকে এনভায়রনমেন্ট শুরু হয়ে গেছে, আমি যদি তখনও ইকোনমি পড়ি তার মানে আমার এনভায়রনমেন্টেও আমি আরো 1 মাস পিছিয়ে যাব, কারণ আলটিমেটলি গিয়ে 27-এর আগে আমার তখন সিলেবাস শেষ হবে না, বোঝা গেছে? তো যার জন্য যদি 27-এ বসতে হয়, যদি 27-এ এক্সাম দিতে হয়, তাহলে আমার সাথে সাথে চলতে হবে এবং বরং আমার আগেও চলতে হবে, কারণ আমি ব্যাচে যে টপিকগুলো করাচ্ছি না, ধরো আমি ম্যাথ রিজনিং করাচ্ছি না, তোমাকে ম্যাথ রিজনিং রেডি করতে হবে, আমি ব্যাচে অপশনাল করাচ্ছি না, তোমাকে অপশনাল রেডি করতে হবে, ইংলিশ হবে তোমাদের এ ব্যাচে না হোক অন্য ব্যাচে হবে, বাট সেটা আমি করিয়ে দেবো, ইংলিশ হয়ে যাবে, ইংলিশ নিয়ে আমি বলছি না, ম্যাথ রিজনিংটা আর হচ্ছে অপশনালটা, কারেন্ট অ্যাফেয়ার্সটা, এগুলো তোমাদেরকে সাইড বাই সাইড নিজেদেরকে করতে থাকতে হবে, কারণ এই সপ্তাহে মাত্র 2টো ক্লাস হয়, শুক্র শনিবারে 2টো ক্লাস হয়, এই 2টো ক্লাসের পড়াশোনা এনাফ নয়, এই 2টো ক্লাসের পড়াশোনা এনাফ নয় সারা বছরের পড়াশোনার জন্য। এটা কাদের জন্য? যেমন যারা 2 বছর পরে পরীক্ষা দেবে, 2-3 বছর 28-29-এ যারা দেবে তারা এই 2টো ক্লাসের পড়া নিয়েই থাকতে পারে, বাট যারা 27-এ 1 বছর বাদেই এক্সাম দেবে তাদের জন্য এটা নয়, তাদের 2টো ক্লাসের পড়াশোনাকে 2 দিনের মধ্যে নিপটে দিতে হবে, শুক্র শনি রবির মধ্যে যেন আমার জিএস হয়ে যায়, তারপর যে 4 দিন থাকলো তার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, অপশনাল, ম্যাথ রিজনিং এগুলোকে রেডি করতে হবে, বা এরকম রুটিন বানিয়ে নিতে হবে, দিনে 2 ঘন্টা আমি কারেন্ট অ্যাফেয়ার্স করি, 2 ঘন্টা আমি ম্যাথ রিজনিং করি, আর 2 ঘন্টা আমি অপশনাল করি, এই আমার 6 ঘন্টা গেল, আর আমি 4 ঘন্টা জিএস পড়ি, এইভাবে দিনের 10 ঘন্টাকে ভাগ করে নিতে হবে, দুটো করে স্লট করতে হবে, মানে 5টা স্লট হবে, মর্নিং এ ঘুম থেকে উঠে 2 ঘন্টা, ব্রেকফাস্টের পরে 2 ঘন্টা, বিকেল বেলা বা লাঞ্চের পরে 2 ঘন্টা, বা স্নানের পরে 2 ঘন্টা, এভাবে করে নিতে হবে। সকালবেলা ধরো 7টা থেকে 9টা 2 ঘন্টা, ব্রেকফাস্ট করে এসে আবার 9:30 10টায় বসলে, 10টা থেকে 12টা 2 ঘন্টা, 12টার সময় স্নানে গেলে, স্নান করে আসলে, এসে 12:30টার দিকে, 12:30 থেকে 2:30 অব্দি 2 ঘন্টা করলে, এবার লাঞ্চ করলে, করে একটু ঘুমালে, ঘুমেরও দরকার, ব্রেন রেস্ট না পেলে কিচ্ছু পড়া মনে রাখতে পারে না, দুপুরবেলা লাঞ্চ করলে, করে 2 ঘন্টা ঘুমিয়ে নিলে, ঘুমিয়ে বিকেলবেলা 5টার সময় পড়তে বসলে, আবার 5টা থেকে 7টা 2 ঘন্টা করলে, মাঝখানে আধ ঘন্টা টিফিন খেলে ব্রেক নিলে, হাঁটাচলা করলে, আবার 7:30 8টার দিকে আরেকবার বসলে, বসে আবার লাস্টের 2 ঘন্টা 8টা থেকে 10টা 2 ঘন্টা করে ডিনার করলে, করে ঘুমিয়ে গেলে। এই রুটিনটা থাকে একজন 1 বছরের, মানে যারা ধরো আগামী 1 বছর বাদে এক্সাম দেবে তাদের রুটিন থাকে এরকম, এটাকে ফুল ফ্লেজেড অ্যাসপিরেন্ট বলে। ইট ইজ এক্সপেক্টেড, এটা তোমাদের থেকে আশা করা হয় যখন কেউ এক্সাম দেবে 1 বছর বাদে, সে বিগত 1 বছরে ফুল ফ্লেজেডই অ্যাসপিরেন্ট থাকবে, সে ওয়ার্কিং বা সে হাউস ওয়াইফ, তার সাথে কোনো রকম পড়ছে। এইবার তাদেরকে আমরা কি করতে পারি, দেখো সিচুয়েশন ওয়াইজ ডিপেন্ড করে, যেমন ধরো বহু আছে যারা কাজ করতে বাধ্য, সংসার চালাতে হবে, কেউ আছে বিবাহিত হয়ে গেছে, এখন তা বলে কি পড়া ছেড়ে দেবেন না, তাকে সংসারের কাজও করতে হয়, করার পরে সে পড়াশোনা করে, কেউ আছে সন্তান হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, বাচ্চা সামলে তাকে পড়তে হচ্ছে, তো এটা তো তাদের ভাগ্য, এটাতে আমাদের কিছু করার নেই, এটা তাদের ভাগ্য, এরপর তারা যদি পাশ করে ভগবানের কৃপা, যদি পাশ না করে তাহলে আমাদের কিছু করার নেই, ঠিক আছে? তো এইবার এটা গেল এক সাইডে, আর একটা হয় হচ্ছে যেটাকে অধ্যাবসায় বলে, ডেডিকেটেড অ্যাসপিরেন্ট বলে, যারা অ্যাকচুয়ালি টপ করে, ডেডিকেটেড অ্যাসপিরেন্টরাই সবসময় টপ করে, যে ডেডিকেটেড নয়, যে অধ্যাবসায় হয়ে ডেডিকেটেড হয়ে করতে পারবে না, যে কারণ এই পড়াশোনা একটা তপস্যা, এই পড়াশোনাটাও একটা তপস্যা, যেরকম আমরা সাধু সন্ন্যাসীরাও যেরকম তপস্যা করে, স্টুডেন্টরাও তপস্যা করে, পড়াশোনাটা একটা তপস্যা, তো যে এই পড়াশোনাটাকে তপস্যার মতো নেবে, দিনে 10 ঘন্টা ডেডিকেটেডলি দেবে, কারণ একজন কে বলেছে আমার এক্সাক্ট খেয়াল নেই, বাট একজন খুব উচ্চ মাপের ব্যক্তি বলেছিলেন যে দিনের 3 ভাগের 1 ভাগ কোনো কাজকে দেয়, সে সেই বিষয়ে সাফল্যতা পাবে। 3 ভাগের 1 ভাগ মানে 8 ঘন্টা, 24 ঘন্টার 3 ভাগ করলে কত হয়? 8 ঘন্টা। তো কোনো একটা সাবজেক্টকে, মানে কোনো একটা বিষয়ে যদি দিনে 8 ঘন্টা দিয়ে দাও, তুমি ওই বিষয়ে সাকসেসফুল হবে, কেউ আটকাতে পারবে না, ওই জন্য আমরা 10 ঘন্টা ধরি কেন? বিকজ লাস্টের যে স্লটটা থাকে না, রাত 8টা থেকে 10টার স্লট, তখন খুব ঝিমানি লাগে, ইচ্ছে করে না, বা প্রত্যেকটা স্লটে যদি তুমি 2 ঘন্টা ধরেও থাকো, 10-15 মিনিট এমনি নষ্ট হয় ভাবনা চিন্তায়, মন এদিক চলে যায়, মন ওদিক চলে যায়, মন এটা ভাবে ওটা ভাবে, এইসব ভেবে 10-15 মিনিট নষ্ট হয়। তো প্রত্যেকটা স্লট থেকে যদি 10-15 মিনিট নষ্ট হয়, তাহলে এমনি 8 ঘন্টা আর হচ্ছে না। যদি আমি 8-10 ঘন্টা পড়ার রাখি, তাহলে আমার যদি 10-15 মিনিট করে নষ্ট হয়, আমার দিনের 8 ঘন্টা ডেডিকেটেড ফুললি ওটাতে যাবে। সো যদি কেউ দিনে 8 ঘন্টা দিতে পারে কোনো একটা বিষয়কে, তাহলে সে সেটাতে সাকসেসফুল হবেই, হতে বাধ্য হবেই, পৃথিবী উল্টে গেলেও সে হবে, ভগবান তাকে কৃপা করবে, সে হবেই। তো যার জন্য যদি মিনিমাম তোমাদের এই 5টা স্লট রাখতেই হবে, 5x2 করে, এইভাবে করে আগামী 1 বছর 1.5 বছর এইভাবে পড়াশোনার মধ্যে থাকতে হবে প্রত্যেককে, যারা ডেডিকেটেড অ্যাসপিরেন্ট। এখন যদি কেউ চাকরি করে, সন্তান হয়ে গিয়ে থাকে, বাচ্চা হয়ে গিয়ে থাকে, সংসার চালাতে হয়, তাদের কথা আমি কিছু বলবো না, কারণ ওটা তাদের হচ্ছে যতটুকু পারবে ব্যাস, পারলে করলো, না পারলে আর কিছু করার নেই। কিন্তু আমার দেখা, আমার নিজেরই স্টুডেন্ট আছে বিবাহিত, চাকরি করে, বাট তারপরেও দিনে 6 ঘন্টা পড়ে, তো এই ধরনের ছেলেমেয়েরা পাস যদি না করে তাহলে তো আর কিছু বলার নেই, কিন্তু এদের পাস করানোটা খুব উচিত, কারণ যদি না করে তাহলে সেটা মানে সেই নাইনসাফ হয়ে যায়। কারণ এরা বিবাহিত হওয়ার পরেও, চাকরি করার পরেও, তারপরেও যদি কেউ দিনে 6 ঘন্টা পড়তে পারে,
তাহলে এটা এটা মানে অনেক অনেক কষ্টসাধ্য থাকলে তারপর করা যায়। কারণ আমি নিজেও একজন ম্যারিড প্লাস ওয়ার্কিং, তো যার জন্য আমি জানি যখন কেউ ম্যারিড হয় প্লাস ওয়ার্কিং হয় তারপর তাদের পড়াশোনার সময় বার করা কতটা কঠিন হয়। ঠিক আছে, তো যার জন্য এটা মাথায় রাখতে হবে, আমাকে দিনে 10 ঘন্টা পড়তেই হবে প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টকে সাইড বাই সাইড নিয়ে চলতে হবে। দিনের এই যে 5টা স্লট বললাম, প্রথম 4টে স্লট 4টে আলাদা আলাদা সাবজেক্টের হবে, আর লাস্টের 2 ঘন্টা স্লটটা রিভিশনের হবে। রিভিশনের ধরো সকালের 2 ঘন্টায় কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে, ব্রেকফাস্টের পরের 2 ঘন্টায় ম্যাথ রিজনিং সলভ করলে বা জিএস পড়লে, তারপরে বিকেলবেলা বা দুপুরবেলা স্লটে অপশনাল পড়লে, বিকেলবেলা ধরো 2 ঘন্টা তুমি জিএস পড়লে। এইবার পড়ার পরে তোমার মনে হলো যে কোথাও গিয়ে এই টপিকটাও হলো না, এই টপিকটাও হলো না, একটু আধখাপচা হয়ে ছেড়ে গেল বা ভালো রেডি হলো না, সেইটা লাস্টের 8টা থেকে 10টার যে স্লট থাকে সেটাতে রিভিশন করতে হয়। বারবার রিডিং করার থেকেও লাস্ট মোমেন্টে গিয়ে রিভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বা এরকম করতে পারো, ধরো সারাদিন যা পড়ছো পরদিন সকালবেলা যে একদম ঘুম থেকে উঠে যে স্লটটা থাকে ওটাতে রিভিশন করতে পারো। 8টা থেকে 10টা বা 7টা থেকে 9টার যে স্লটটা রাখছো ওটাতে রিভিশন করতে পারো। ঠিক আছে, ধরো তুমি সারাদিন যা পড়লে পরের দিন সকালবেলা উঠেই আগে 2 ঘন্টা রিভিশন করে নাও, সেটাতেও রিভিশন কাজ হয়। এক হচ্ছে দিনের শেষে গিয়ে 2 ঘন্টা রিভিশন করো, অথবা দিনের শুরুতে রিভিশন করো, এটা সম্পূর্ণ তোমাদের নিজেদের চয়েস। কারণ স্ট্র্যাটেজি পার্সন টু পার্সন ভ্যারি করে, এরকম না যে আমি যেটা বলে দেবো ওটাই একদম 100% ঠিক আর বাকিদেরটা ভুল, এরকম নয়। বাট স্ট্র্যাটেজি যে যেভাবে বানিয়ে নিতে চায় সে বানিয়ে নিতে পারে। বাট 2 ঘন্টা 10 ঘন্টা সবাইকে পড়তে হবে, আর এই 10 ঘন্টার মধ্যে 2 ঘন্টা এমনি নষ্ট হয়, এমনি নষ্ট হয়। আমরা কেউ এত এত সিদ্ধ মানুষ নই যে আমরা একেবারে 10 ঘন্টা মানে 10 ঘন্টাই পড়তে পারবো। 10 ঘন্টার মধ্যে এদিক ওদিকে এসে ডাকে, ও এসে ডাকে, এটা এই মন এদিকে চলে যায় ওদিকে চলে যায়, তার জন্য আমাদের নষ্ট হয়। সো এইভাবে করে আগামী 2 বছর পড়তে হবে, তার 1.5 বছর বা 1 বছর পড়তে হবে। পড়ার পর যদি তোমার ওই যে বললাম মক টেস্টের মার্কস গুলো যদি ঠিকঠাক আসে, তখন তুমি এক্সামে ফর্ম ফিল আপ তো আগেই করেই রাখলে, ফেব্রুয়ারি মাসে ফর্ম ফিল আপ হয়, করে রাখলে যদি মনে হয় যে হ্যাঁ আমি এরকম লেভেলে হয়েছি তাহলে আমি 27-এ দিতে গেলাম। আর যদি মনে হয় যে না আমার হয়নি তাহলে আমি দিতে গেলাম না। আর যদি মনে হয় যে না একবার চেষ্টা করে দিয়ে দেখি, যেহেতু বলছো তোমার ওবিসি রয়েছে, 9টা অ্যাটেম্প্ট রয়েছে, তো সেক্ষেত্রে যদি মনে হয় যে আমি একটা অ্যাটেম্প্ট দিলে আমার অসুবিধা নেই, একবার দিয়ে দেখি, তো দিতে পারি। ঠিক আছে, তো ডিসিশন পরে, আগে প্রসেস হচ্ছে এটা, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, অপশনাল, রিভিশন, ম্যাথ রিজনিং সব সাথে করে নিয়ে চলতে হবে সব। তবে গিয়ে আমি তোমাকে বলতে পারবো যে হ্যাঁ তুমি এখন রেডি হয়েছো এক্সামে দেওয়ার জন্য। এইটা যারা বিগত 1 বছর করেছে তারা 26-এ বসবে। আর স্পেশালি তোমাদের ওই যে গ্রুপটা রয়েছে যেটাতে টু ডু লিস্টের ছবি পাঠায়, ওখানে দেখবে আকাশ বলে একটি ছেলে আছে, মাধবী বলে একটি মেয়ে আছে, তোমাদের ব্যাচেরই আছে নম্রতা, পৌলমী, এরা মোটামুটি ভালো স্টুডেন্টের মধ্যেই আমি জানি এদেরকে, এরা পড়াশোনা করে, বাড়িতে স্টুডিয়াস। ঠিক আছে, স্টুডিয়াস। পৌলমী যদিও বা চাকরি করে, ও অতটা সময় দিয়ে উঠতে পারে না, বাট তবু অ্যাটলিস্ট মানুষ চেষ্টা করে, এটাই আসল, মানুষের চেষ্টাটাই আসল। আমরা কে যে যার জায়গায় আছি, সবার ভাগ্য সবার সমান নয়, সবার পরিস্থিতিও সমান নয়, বাট যে যেখানে আছি সেই জায়গায় থেকে চেষ্টাটাই আসল। বাট যারা ফুল ফ্লেজেড আছো না, তারা জিনিসটার মানে কি বলবো, সময়টার কখনো অপচয় করো না। কারণ আমি নিজে তো দেখেছি, আমি নিজের জীবন দিয়ে, আমি 2017 থেকে 2019 পাক্কা 2 বছর একদম 24 মাস আমি ফুল ফ্লেজেড অ্যাসপিরেন্ট ছিলাম। 19-এর সেপ্টেম্বর মাসের পর থেকে আমি ওয়ার্কিং হয়ে গেছি, আমাকে কাজ করতে হয়, রোজগার করতে হয়, সংসার চালাতে হয়, তার সাথে আমি যেটুকু পারি আমি করি। আমি তারপর থেকে আমি চেষ্টায় আছি, মানে তারপর আমি কর্ম করি, ভাগ্যে থাকলে ভগবান দেবে, না থাকলে দেবে না। বাট তার আগে অব্দি আমি তোমাদের মতোই দিনে 10-12 ঘন্টা 14 ঘন্টা পড়তাম, ফুল ফ্লেজেড অ্যাসপিরেন্ট ছিলাম। বাট ওইটাতে আমার খুব আফসোস হয় যে কেন তখন আমাকে কেউ গাইড করার ছিল না। যদি আমি সঠিক গাইডেন্সে ঠিকভাবে পড়তাম তাহলে আমার ওই 2 বছরের সময়গুলো আমার ওভাবে নষ্ট হতো না। আমি তখন হিন্দুর নোট বানিয়েছি, এডিটোরিয়াল পড়েছি, এডিটোরিয়ালে হিন্দুর পেছনে আমি 6 ঘন্টা দিনে সময় দিয়ে ফেলেছি। বাট একবারও আমি বুঝিনি যে তখন আমার স্ট্যাটিকটাও ভালো করে রেডি করা উচিত ছিল। কারেন্ট অ্যাফেয়ার্স তো প্রত্যেক বছর বদলে যায়, অ্যাটেম্প্ট পেছালে কারেন্ট অ্যাফেয়ার্স ওই 18 সালের হিন্দুর কোনো ভ্যালু আজকের দিনে নেই। বাট যদি 18-19 সালে আমি স্ট্যাটিকটা রেডি করে রাখতাম, আমার হয়তো 19-এর ফার্স্ট অ্যাটেম্প্ট আমার ক্লিয়ার হতে পারতো। তো যার জন্য যখন সময় আছে, কারণ মানে ইউ নেভার নো না, কেউ জানি না আমাদের 1 বছর বাদে 2 বছর বাদে আমাদের জীবনে কি হবে। যেমন তোমাদের আমার কাছে ব্যাচে একটি মেয়ে পড়তো 2023-এর ব্যাচে, প্রিয়া বলে, টাইটেলটা ভুলে গেছি, মেয়েটির নাম প্রিয়া। খুব ভালো পড়াশোনা করতো, অ্যানথ্রোপোলজি অপশনাল ব্যাচেও পড়তো, অ্যানথ্রোপোলজি অপশনালে পড়তো, কারেন্ট অ্যাফেয়ার্স ব্যাচে পড়তো, জিএস ব্যাচে পড়তো। মেয়েটা খুব পড়াশোনা করতো, মানে আমার ভালো লাগতো, অ্যান্সার রাইটিং প্রত্যেক দিনের হোমওয়ার্ক লিখে দিত, স্টুডিয়াস ছিল। হঠাৎ করে মেয়েটার বিয়ে হয়ে গেল, হঠাৎ করে, মানে 3 মাস 4 মাস 6 মাস মতো মনে হয় আমার কাছে পড়েছে, তারপর হঠাৎ করে বিয়ে হয়ে গেল এবং জীবনটা পুরোই বদলে গেল। মেয়েটা পুরো পড়াশোনার থেকে ফুললি ডিটাচ, মানে আর ইউপিএসসি পড়াশোনার মধ্যেই নেই কোনোভাবে। এইবার বিষয়টা হয় কি, আমাদের পরিস্থিতি সমান থাকে না। আমার ব্যাচে আরেকটি মেয়েও আছে, ইংলিশ পড়তো আরেকটি ব্যাচে, সেম খুব ভালো স্টুডেন্ট ছিল, বিয়ে হয়ে গেল, ব্যাস পড়াশোনা পুরোপুরি বন্ধ। আর এটা এমন নয় যে শ্বশুর বাড়ির লোক বন্ধ করে দেয়, না এরকমটা নয়, মন মানসিকতা থাকে না, সারাদিনের খাটাখাটনির পর তখন আর শরীরে এনার্জি থাকে না, সারাদিনের খাটাখাটনির পর না তখন আর ইচ্ছে করে না যে পড়বো।
এমন নয় যে কেউ জোর করে না, সবাই বলে, আমাকেও আমার শ্বশুর বলে, শাশুড়ি বলে, আমার বর বলে যে সারাদিন পূজা পড়ো, পরে লাস্ট অ্যাটেম্পটা ভালো করে দাও। বাট এটা কেউ বলে না যে তুমি সারাদিন পড়ো, তোমার কাজটা আমি করে দিচ্ছি, তা বলবে না কেউ। তোমাকে সংসার চালাতে হবে না, তোমার সংসারের দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি, তোমার রান্না করতে হবে না, রান্নার দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি, এবার তুমি পড়ো, এই কথাটা কেউ বলে না। তো তুমি সব কাজ করো, করে পড়ো, বাট তখন শরীর দেবে না, শরীর দেবে না। সেম ভাবে যারা চাকরি করে তাদেরও তাই ইচ্ছে থাকলেও উপায় হয় না, 10-12 ঘন্টা বকবক করে 10-12 ঘন্টা কাজ করে তখন ইচ্ছে করে না যে আমি গিয়ে আবার 2 ঘন্টা 4 ঘন্টা পড়ি। তো যার জন্য যারা এখন অব্দি ভগবানের কৃপায়, বাবা মার কৃপায়, বাবা মায়ের আশীর্বাদে তাদের আন্ডারে রয়েছো, তাদের করাটা খাচ্ছ, তাদের রোজগারে রয়েছো, সেই সুযোগটার অপব্যবহার করো না, সেটার হেলায় হারিও না। সময় থাকতে খুব ডেডিকেটেড হয়ে পড়াশোনা করো, যাতে এই আফসোসটা না থাকে যে কাশ ওই 2 বছরে পড়ে নিতাম, যেমন আমার এখন হয় যে কাশ 2017 থেকে 19-এর মধ্যে যদি একটু প্রপার গাইডেন্স পেতাম, কারণ তখন মাথায় কোনো বার্ডেন ছিল না, মায়ের রান্না করা খেতাম, বাবার রোজগার করাটা খেতাম, 1 গ্লাস জল অব্দি মা খাটা এনে দিয়ে দিত, যদি বোতল ভরে ভরে পাশে দিয়ে রেখে দিত, কেন পড়ছি বারবার উঠতে হবে সেই জন্য, যাতে উঠতে না হয়। তো এই জিনিসটা তো একটা টাইমে আমরা পাই, 2 বছর 4 বছর, কারোর ভাগ্য খুব ভালো থাকে, কেউ অনেক বছর ধরে পায়, বাট কেউ পায় না। তো যার জন্য যতদিন এটা পাচ্ছ ততদিন ডেডিকেটেড হয়ে পড়াশোনা করো, কারণ পড়াশোনার মতো সহজ জিনিস আর কিছু নেই, বিশ্বাস করো। কারণ আমি জীবনে সব করে দেখেছি, রোজগার করেও দেখেছি, রান্না বান্না করে দেখেছি, পায়খানা বাথরুম পরিষ্কার করেও দেখেছি, পড়িয়েও দেখেছি, নিজে পড়াশোনা করেও দেখেছি। পড়াশোনা হচ্ছে সব থেকে সোজা জিনিস, বাকি কাজে প্রচুর কষ্ট হয় বাকি কাজে, ঠিক আছে? তো যার জন্য পড়াশোনার মতো সহজ জিনিস কিছু নেই। এটাকে যে অপব্যবহার করবে বা এটার যে অবহেলা করবে, যে এটাকে বুঝবে না, মূল্যটা দেবে না, তাকে ভবিষ্যৎ তার খুব অন্ধকার। তো যার জন্য এটা করবে না, ডেডিকেটেড হয়ে পড়াশোনা করো, অটোমেটিক এক্সাম পাস হয়ে যাবে, ঠিক আছে? এটা সবার ক্ষেত্রে, কারণ তোমরা তো সবাই একই রাস্তার প্রতীক, কেউ আগে কেউ পরে, কেউ 1 বছর আগে, কেউ 1 বছর পরে, কেউ 2 বছর পরে, বাট রাস্তার প্রতীক তোমরা সবাই, তো যার জন্য এটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ঠিক আছে, আর কারোর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। এনভায়রনমেন্ট নোটটা তাহলে প্রিন্ট আউট করে নেব? হ্যাঁ, তুমি তো এবছরই এক্সাম দেবে, অবশ্যই প্রিন্ট করে নাও। এগুলোতে খুব বেশি কিছু এরর নেই, 2-1টা হয়তো থাকলেও থাকতে পারে, খুব বেশি এরর কিছু নেই, যার জন্য প্রিন্ট করে নিতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, আর কারোর কোনো কোশ্চেন থাকলে বলো। ঠিক আছে, তাহলে ক্লাস কমপ্লিট করছি, কারোর কোনো কোশ্চেন নেই তো? ঠিক আছে, ক্লাস কমপ্লিট করলাম। তোমাদের আবার 1 মাস পরে ডাউট ক্লিয়ারিং সেশন আছে, তার মধ্যে যদি ক্লাস দেখে কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, গ্রুপে জিজ্ঞেস করে নেবে। আর হচ্ছে এরপর রেকর্ডেড ক্লাস, যেহেতু তোমরা সবাই বাড়িতে রেকর্ডেড ক্লাসই দেখছো, আমি রেকর্ডেড ক্লাসই দিয়ে দিচ্ছি, যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করে নেবে, আমি যে কোনো দিন একদিন রাতের দিকে ডাউট ক্লিয়ারিং করিয়ে দিতে পারি, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? চলো তাহলে ক্লাস কমপ্লিট। হ্যাঁ, বলো। ইকোনমি রিভাইজড বেঙ্গলি এটা কবে আবার দেবে? ও যেটা বেরিয়েছে ওটাই থাকবে, ওটাতে খুব বেশি কিছু বদল হবে না, ওটা শুধু আমার কারেকশন করা হয়নি। ওই ইকোনমি আর এনভায়রনমেন্টের যে নোটটা দিয়েছি আমি বাংলায়, ওটা ওই যেটা তোমাদের ইংলিশে দেওয়া ওটারই সেম ট্রান্সলেট করা নোটই, শুধু ওখানে আমার একবার চেক করতে হবে কিছু ওয়ার্ডের এদিক ওদিক হয়তো অনেক সময়, ওটা আমার কারেকশন করা হয়নি। ওটা কারেকশন আমার কত 1 মাস ম্যাক্সিমাম লাগবে, তার বেশি লাগবে না হয়তো। ওটা কারেকশন হয়ে গেলে আমি প্রপার পিডিএফ ফরম্যাটে পাঠিয়ে দেবো, ওটা আমার কারেকশন বাকি আছে। এনভায়রনমেন্টেরটাও তাই, ইকোনমিকটাও তাই, লেখা ফুল কমপ্লিট, ওখানে যা লেখা আছে ইংলিশটাতে, যা লেখা আছে বাংলাটাতেও তাই, ওই সেম ভাবে ট্রান্সলেট করা আছে, শুধু প্রপার ওই ফন্ট পেজ, তারপর ওই যে পেজ নাম্বার অ্যাড করা, এই যে কারুকার্যগুলো থাকে একটা নোট বেরোবার আগে, যে সমস্ত ওই এক্সট্রা সাজসজ্জা থাকে সেগুলো করা, আর ফাইনাল কারেকশন করা, ওইটুকুই বাদ আছে। তো তুমি ওটাই যে পিডিএফটা দেওয়া আছে ওটার থেকে পড়তে পারো, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ওটা থেকে পড়ে নিতে পারো, পড়াতে অসুবিধা হবে না। আর তার সাথে মোটামুটি 1 মাস ধরে রাখো, তার মধ্যে আমি ওগুলো ফাইনাল করে দিয়ে দেবো ওখানে। ঠিক আছে, ক্লাস কমপ্লিট করলাম তাহলে। ঠিক আছে, গুড নাইট সবাইকে।